নতুন শহর, নতুন জীবন। আমার নাম সম্রাট, সম্রাট দাস। গ্রাম থেকে শহরে এসেছি মাত্র 3 মাস হলো। যখন গ্রাম ছেড়ে এখানে এসেছিলাম তখন মনে হয়েছিল এই শহর আমাকে অনেক কিছু দেবে। স্বপ্ন ছিল বড়, কিছু করব, একটা ভালো চাকরি পাবো, হয়তো কোনো কোম্পানিতে কাজ করব। কিন্তু ভাগ্য আমার সাথে কখনোই ভালো ছিল না। 3 মাস ধরে শহরে অলিতে গলিতে ঘুরে দরজা দরজা ধাক্কা খেয়ে অবশেষে যা পেলাম তা হলো রয়্যাল সিটি কলেজ এর পিয়নের চাকরি। মাসে মাত্র 8,000 টাকা। এই টাকায় বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া কিছু সম্ভব না। তাই প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করে কলেজের একটা পুরনো স্টোর রুমে থাকার পারমিশন নিয়েছি। তবু আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র পরিবার রাজু, আমার কুকুর, সাদা রঙের একটা ল্যাব্রাডর। গ্রাম থেকে যখন আসছিলাম তখন রাজু ছিল মাত্র 2 মাসের, এখন সে প্রায় 5 মাসের। আমার সব দুঃখ কষ্ট রাজুর কাছে বলে। সে বোঝে না হয়তো, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয় সে সব বুঝতে পারে। আজকে সোমবার সকাল 8টা, আমি স্টোর রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে হাঁটছি। রাজু আমার পাশে পাশে লেজ নাড়িয়ে হাঁটছে। রাজু, আজকে একটা ভালো দিন কাটুক প্লিজ ভগবান। আজকে কেউ যেন আমাকে বেশি হেনস্থা না করে। কলেজের মেন গেট দিয়ে গাড়ি আসতে শুরু করেছে, একটার পর একটা এক্সপেন্সিভ গাড়ি, BMW, অডি, মার্সিডিজ, যা যেটা আছে সেটাই নিয়ে আসছে। এই কলেজে যারা পড়ে তারা সব ধনী ঘরের ছেলে মেয়ে, আর আমি একজন সাধারণ কর্মচারী, পিয়ন, যার কাজ হলো তাদের ব্যাগ বহন করা, তাদের হুকুম তামিল করা আর তাদের অপমান সহ্য করা। প্রথম গাড়ি থেকে নামলো প্রিয়া, প্রিয়া সেনগুপ্তা, এই কলেজের সবচেয়ে জনপ্রিয় মেয়ে, সুন্দরী, ধনী এবং একটু বেশি অ্যাটিটিউড আছে। তার পাশে তার 2 বান্ধবী নাদিয়া আর সানিয়া। ওহে, ওই যে প্রিয়ন, তুমি, হ্যাঁ তুমি এদিকে এসো তো একবার তাড়াতাড়ি। আমার কাছে সারাদিন নেই যে তোমার জন্য অপেক্ষা করব। আমি দৌড়ে তার কাছে গেলাম, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। জি ম্যাডাম, বলুন কি কাজ? দেখো তো, আমার গাড়ির ট্রাঙ্ক থেকে 3টা ব্যাগ আছে, একটা পিঙ্ক কালারের, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। 3টাই নিয়ে 2nd ফ্লোরে ক্লাসরুম B23-তে রেখে এসো। আর হ্যাঁ, সাবধানে নিয়ে যাবে। ওই পিঙ্ক ব্যাগে আমার নতুন ম্যাকবুক আছে, যদি একটু স্কেচও লাগে তাহলে তোমার 1 মাসের স্যালারি দিয়েও সেটা কিনতে পারবে না, বুঝেছো? জি ম্যাডাম, বুঝেছি, আমি সাবধানে নিয়ে যাব। আরে প্রিয়া, তুমি একে এত ভালো করে বলছো কেন? ও তো একটা পিয়ন, ওর কাজই হলো আমাদের জিনিসপত্র বহন করা। তাছাড়া দেখতেই তো পাচ্ছ ও কত গ্রাম্য টাইপের। জামা কাপড় দেখো কেমন ময়লা, নিশ্চয়ই ভালো করে গোসল করে না। ছি ছি ছি। একদম ঠিক বলেছো নাদিয়া। আর ওর সাথে একটা কুকুরও আছে, দেখেছো? এই কুকুরটা সারাদিন ক্যাম্পাসে ঘুরে বেড়ায়। কতবার প্রিন্সিপাল স্যারকে বলেছি এই কুকুরটাকে কলেজ থেকে বের করে দিতে, কিন্তু উনি কিছুই করেন না। ঠিক আছে ঠিক আছে, এসব নিয়ে পরে কথা হবে, এখন আমাদের ক্লাসে যেতে হবে। ওহে পিয়ন, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে যাও। গাড়ির থেকে ট্রাঙ্ক নিয়ে 3টা ভারী ব্যাগ নিয়ে 2nd ফ্লোরের দিকে হাঁটতে শুরু করি। রাজু আমার পিছু পিছু আসছে, তার মুখে একটা কনফিউজ এক্সপ্রেশন, যেন সে বুঝতে পারছে না কেন এই মানুষগুলো আমার সাথে এমন ব্যবহার করছে। রাজু, তুই চিন্তা করিস না, এটাই আমার জীবন, এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আস্তে করে রাজুর মাথায় হাত বোলায়। 2nd ফ্লোরে পৌঁছে B23 ক্লাসরুমে ব্যাগগুলো রেখে আসি। ফেরার পথে সিঁড়ি দিয়ে নামছে, তখন দেখি রাজ আর তাপস আসছে। রাজ শর্মা এবং তাপস মল্লিক, এই 2 জন এই কলেজের সবচেয়ে বড় বুল্লি, যাকে দেখে তাকে জ্বালাতন করে। ওহো, দেখো তো তাপস, আমাদের হিরো সম্রাট এসে গেছে। কেমন আছো হিরো? আজকে কতজনের ব্যাগ বহন করেছো? আরে ভাই, ওকে হিরো বলছো কেন? ওকে তো কুলি বলা উচিত, তাই না সম্রাট? তুমি তো আমাদের পার্সোনাল কুলি। প্লিজ আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। চোখ নিচু করে দাঁড়িয়ে থাকি। কাজ? তোমার আবার কি কাজ? তুমি তো শুধু এদিক ওদিক ঘুরে বেড়াও তোমার এই নোংরা কুকুরটা নিয়ে। তাছাড়া এই কুকুরটা এখানে কেন? কলেজে কুকুর অ্যালাউড না। প্রিন্সিপাল স্যার কি অন্ধ হয়ে গেছে নাকি? আমার তো মনে হয় এটা কুকুর আমাদের ক্যাম্পাসে না থাকাই ভালো। কি বলো রাজ, একটু ফান করা যাক? না প্লিজ, রাজুকে কিছু বলো না, ও কারো কোনো ক্ষতি করে না। প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তাপসের সামনে হাত জোর করে দাঁড়ায়। ওহ, দেখো সম্রাট তার কুকুরের জন্য আমাদের কাছে ভিক্ষা করছে।
এটা তো খুব ইন্টারেস্টিং। তাপস, আমার মোবাইলটা বের করো, এই সিনটা রেকর্ড করতে হবে, ইনস্টাগ্রামে এর পোস্ট করব। ব্রিলিয়েন্ট আইডিয়া। মোবাইল বের করে রেকর্ডিং শুরু করে, হ্যালো এভরিওয়ান, এটা হলো আমাদের কলেজের পিয়ন সম্রাট। ও এখন আমাদের কাছে ভিক্ষা করছে তার কুকুরের জন্য। কি প্যাথেটিক সাইট! আমি আর সহ্য করতে পারছিলাম না, চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছি না, কারণ আমি জানি যদি আমি কিছু বলি তাহলে তারা প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবে, আর তাহলে আমার চাকরি চলে যাবে। এই চাকরি ছাড়া আমার আর কিচ্ছু নেই। হঠাৎ একটা ফিমেল ভয়েস শুনলাম। কি হচ্ছে এখানে? রাজ, তাপস, তোমরা আবার কাকে জ্বালাচ্ছ? ঘুরে দেখি প্রিয়া দাঁড়িয়ে আছে। আরে প্রিয়া, তুমি এখানে? আমরা তো শুধু একটু ফান করছিলাম, তাই না তাপস? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ফান। এই পিয়নটা আর ওর কুকুরটা তো কমেডি পিক। ফান? এটা তোমাদের কাছে ফান মনে হয়? একজন মানুষকে তার জীবিকার জন্য, তার পোষা প্রাণীর জন্য ভিক্ষা করতে দেখে তোমাদের হাসি পায়। তোমরা কি এতটাই ইনসেনসিটিভ? আরে প্রিয়া, তুমি সিরিয়াস হয়ে গেলে কেন? ও তো একটা পিয়ন, ওর ফিলিংস আবার কি? পিয়ন হলে কি মানুষ না? তার ফিলিংস নেই? রাজ, তাপস, তোমরা দুজনেই আমার ক্লাসে আসো, কিন্তু আজকের পর থেকে আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না। গেট লস্ট। রাজা তাপস কনফিউজ হয়ে একে অপরের দিকে তাকায়, তারপর আমার দিকে তাকিয়ে বলে, দেখেছিস, তোর জন্য আজকে প্রিয়া আমাদের সাথে রাগ করলো, এর জন্য তুই দায়ী। রিমেম্বার দ্যাট। নেক্সট টাইম তোকে আরও খারাপভাবে দেখাবো। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, না বুঝে পারছিলাম না কি হলো। প্রিয়া সে সব সময় আমাকে হেনস্থা করে, সে আজকে আমার পক্ষে কথা বলল। ওয়াই? আমার পায়ে মাথা ঘষে। হ্যাঁ রে রাজু, আমিও বুঝতে পারছি না। চল, আমাদের কাজে যেতে হবে। দুপুর 12টা, লাঞ্চ ব্রেক। আমি ক্যাম্পাসের দিকে একটা কোণে বসে রুটি খাচ্ছি, সাথে রাজু বসে আছে। আমি আমার রুটির অর্ধেকও ওকে দিয়েছি। খা রে রাজু, তুইও খুব ক্ষুধার্ত হয়ে আছিস নিশ্চয়ই। রাজুকে রুটি খাওয়াই। হঠাৎ দেখি নাদিয়া আসছে আমার দিকে, তার সাথে আরো 2-3 মেয়ে। ওহে পিয়ন, তুমি এখানে কি করছো? এটা তো স্টুডেন্টসদের এরিয়া। তোমার মতন এমপ্লয়িজদের এইখানে বসার পারমিশন নেই। ম্যাডাম, প্রিন্সিপাল স্যার বলেছেন আমি যে কোনো জায়গায় বসে খেতে পারবো। এটা ক্যাম্পাসের একদম কর্নার, আমি কাউকে ডিস্টার্ব করছি না। ডিস্টার্ব করছো না? তোমার এই নোংরা কুকুরটা এখানে বসে আছে, এটা আমাদের ডিস্টার্ব করছে। আর তুমি এখানে রুটি খাচ্ছ, এটা কি দেখতে কোনো রাস্তার ভিখারির মতন লাগছে? একদম ঠিক বলেছো নাদিয়া। আমাদের মতো এলিট ক্লাসের স্টুডেন্টস যেখানে পড়ে সেখানে এই ধরনের মানুষদের থাকা উচিত না। প্লিজ ম্যাডাম, আমি কাউকে কোনো ট্রাবল দিচ্ছি না। আমি জাস্ট আমার লাঞ্চ করছি, এরপর আমি সরে যাব। তুমি এখনই সরে যাও। আর হ্যাঁ, তোমার খাবার দেখে আমার অ্যাপেটাইট নষ্ট হয়ে গেছে, এর জন্য তুমি রেসপন্সিবল। আমার দিকে ওয়াটার বোতলটা ছুঁড়ে মারে। ওয়াটার বোতলটা আমার মাথায় লেগে মাটিতে পড়ে যায়। আমার মাথায় ব্যথা লাগলো, কিন্তু আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। রাগ করে নাতির দিকে ডাকতে থাকে। হে কুকুরটা আমার দিকে ঘেউ ঘেউ করছে কেন? এটাকে কন্ট্রোল করো, না হলে আমি প্রিন্সিপাল স্যারকে কল করব। রাজু, চুপ চুপ কর। রাজুকে ধরে ফেলি। নাদিয়া তার ফ্রেন্ডস হেসে হেসে চলে যায়। আমি সেখানে বসে পড়ি, মাথায় হাত দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করি। কেন রাজু, কেন কেন এই জীবন আমার? আমি কি এতটাই খারাপ যে সবাই আমার সাথে এমন ব্যবহার করে? দুঃখিত কণ্ঠে ডাকে আর আমার মুখ চেটে দেয়। তুই আছিস তো রাজু? তুই না থাকলে আমি কি করতাম জানিস? বিকেল 4টা, কলেজ শেষ, স্টুডেন্টরা চলে যাচ্ছে। আমি ক্যাম্পাস ক্লিন করছি ঝাড়ু দিয়ে। পাতা, কাগজ, প্লাস্টিক বোতল সব কালেক্ট করছি। প্রিন্সিপাল স্যার আমাকে ডাকলেন। সম্রাট, এদিকে এসো আমার অফিসে। জি স্যার। ভয়ে ভয়ে অফিসে ঢুকি। প্রিন্সিপাল স্যার তার চেয়ারে বসে আছেন, তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। সেই লোকটার ড্রেস দেখে মনে হচ্ছে সে কোনো গুরুত্বপূর্ণ মানুষ। ব্ল্যাক সুইট, সানগ্লাসেস আর একটা সিরিয়াস এক্সপ্রেশন। সম্রাট, তুমি রাতে কলেজে থাকো তো? জি স্যার। হ্যাঁ, আপনি তো আমাকে পারমিশন দিয়েছিলেন। হ্যাঁ, আমার থাকার কোনো জায়গা নেই, তাই আমি স্টোর রুমে থাকি আমার ডগ রাজুকে নিয়ে।
হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু আজকে আমাকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলতে হবে তোমাকে। এই যে লোকটা দাঁড়িয়ে আছে এই হলো কুমার। কুমার আমার বলতে গেলে আমার একজন ক্লোজ অ্যাসিস্ট্যান্ট। তো কুমার আমাকে বলেছে যে রাতে তুমি মাঝে মাঝে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাও, সত্যি? জি স্যার, মাঝে মাঝে রাতে গাড়ির শব্দ, মানুষের চিৎকার আর কখনো কখনো গুলির শব্দও শুনে, কিন্তু সকালে সব নর্মাল থাকে। শোনো সম্রাট, যা শব্দ তুমি শুনছো সেইগুলো সম্পর্কে তুমি কাউকে কিচ্ছু বলবে না, বুঝেছো? কাউকে না, তোমার বন্ধু পরিবার কেউ যদি থাকে কাউকে না। কিন্তু স্যার ওখানে কি হয়? হ্যাঁ, আমি ভয় পাই রাতে। ভয় পেতে হবে না, তুমি শুধু তোমার কাজ করো, তোমার স্টোর রুমে থাকো, দরজা লক করে রাখো, বাইরে যাও না। যা দেখবে যা শুনবে সব ভুলে যাও, এটাই তোমার ভালো, বুঝেছো? সম্রাট, কুমার যা বলছে সেটাই তোমার জন্য বেস্ট। তুমি একটা ভালো ছেলে, তোমার চাকরিটা তো রাখতে চাও, তো তাহলে এই সিম্পল রুলসগুলো ফলো করো। জি স্যার, হ্যাঁ আমি বুঝেছি। আমি কাউকে কিছু বলবো না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। গুড বাই। তুমি যদি স্মার্ট হও তাহলে তোমার আর তোমার কিউট কুকুরটার কোনো প্রবলেম হবে না, কিন্তু যদি তুমি কোনো ভুল করো। হ্যাঁ, আমি কোনো ভুল করবো না স্যার, প্রমিস। ঠিক আছে, তুমি যেতে পারো। আর হ্যাঁ, আজকে রাতে একটু এক্সট্রা কেয়ারফুল থেকো, কিছু কিছু ইম্পর্ট্যান্ট গেস্ট আসবে। জি স্যার। অফিস থেকে বের হয়ে আসি, আমার সারা শরীর কাঁপছে। কি হচ্ছে এই কলেজে? প্রিন্সিপাল স্যার আর ওই কুমার তারা কি করেছে, আর রাতে কি হয়? আমার মনে হচ্ছে এই কলেজে কিছু একটা ইললিগাল অ্যাক্টিভিটি চলছে। কিন্তু আমি কি করব? আমি তো একজন সাধারণ পিয়ন, আমার কোনো পাওয়ার নেই। আর আমি যদি কিছু বলি তাহলে আমার চাকরি চলে যাবে, হয়তো আমার জীবনও ডেঞ্জারে পড়বে। আমার কাছে এসে দাঁড়ায়। রাজু, আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু আমরা কি করব? রাত 10টা, আমি স্টোর রুমে দরজা লক করে দিয়েছি। রাজু আমার পাশে শুয়ে আছে। আমি একটা পুরনো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না, মাথায় হাজারো চিন্তা। হঠাৎ গাড়ির শব্দ শুনলাম, একটা না অনেকগুলো গাড়ি মেন বিল্ডিং এর দিকে যাচ্ছে। আমি উঠে দরজার কাছে গিয়ে কান পাতলাম। বস আসছেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আজকের ডিলটা খুব ইম্পর্টেন্ট। ওই স্টোর রুমে কে থাকে? একটা পয়েন্ট, তার সাথে একটা ডগ। চিন্তা করো না, ওকে আমি হ্যান্ডেল করে রেখেছি, ও কিচ্ছু বলবে না। বেটার না বলে, না হলে। পায়ের শব্দ দূরে চলে গেল। আমি ভয়ে পিছনে সরে এলাম। ডিল, বস, এরা কারা? দরজার দিকে ডাকতে শুরু করে। চুপ রাজু, চুপ চুপ। রাজুর মুখ চেপে ধরে, কিন্তু দেরি হয়ে গেছে, দরজায় করা ঘাত। ওই সম্রাট, তোর কুকুরকে চুপ করা এক্ষুনি। সরি স্যার, আমি ওকে চুপ করাচ্ছি। রাজুকে শক্ত করে ধরে ফেলে। রাজু আমার হাত কামড় দিল, ব্লাড বের হলো, কিন্তু আমি ছাড়লাম না। আমি জানি রাজু যদি এখনো ঘেউ ঘেউ করতে থাকে তাহলে আমরা দুজনেই বিপদে পড়বো। প্লিজ রাজু, প্লিজ চুপ থাক, আমাদের বাঁচতে হবে। রাজু বুঝতে পারলো, সে চুপ হয়ে গেল, শুধু আমার দিকে তাকিয়ে রইল তার ভেজা চোখ দিয়ে। বাইরে থেকে আরো শব্দ আসছে, অনেক মানুষের কথাবার্তা, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। শুধু এটুকুই বুঝলাম, এই কলেজে কিছু একটা খুব বড় ইললিগাল বিজনেস চলছে, আর আমি অ্যাক্সিডেন্টালি এর মধ্যে পড়ে গেছি। আমি সেই রাতে ঘুমোতে পারিনি, শুধু ভয়ে ভয়ে রইলাম। রাজুকে বুকে জড়িয়ে ধরে আর প্রার্থনা করলাম যেন কোনোভাবে আমরা এই বিপদ থেকে বেঁচে যাই। কিন্তু আমি জানতাম না এটা শুধু শুরু, আসল বিপদ আসছে এখনো বাকি। আর সেই বিপদ আসবে একটা মেয়ের রূপে, একটা মেয়ে যা আমার জীবন কমপ্লিটলি বদলে দেবে, যার কারণে আমাকে হয়ে উঠতে হবে একজন ফাইটার, একজন যোদ্ধা, যে তার সবচেয়ে প্রিয় জিনিসের জন্য মাফিয়াদের সঙ্গে লড়বে। পরের দিন সকাল, আমি ভোর 5টায় উঠে গেলাম। সারা রাত ঠিক মতো ঘুমাতেও পারিনি, চোখে ঘুম নেই, শরীর ক্লান্ত, কিন্তু উঠতে হবে, কাজ আছে, ক্যাম্পাস ক্লিন করতে হবে সকাল 8টার আগে। চল রাজু, আমাদের কাজ শুরু করতে হবে। রাজুকে আস্তে করে ধাক্কা দিয়ে তুলে ঘুম ঘুম চোখে আমার দিকে তাকায়। হ্যাঁ, আমিও জানি তুই ক্লান্ত, কিন্তু আমাদের তো এই জীবন, উঠতে হবে, কাজ করতে হবে, চল। রাজুর মাথায় হাত বোলাই। স্টোররুম থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু যা দেখলাম তা দেখে আমার পা থেমে গেল। মেন বিল্ডিং এর সামনে রক্তের দাগ, মাটিতে, দেয়ালে আর কিছু বুলেটের খোসা পড়ে আছে।
আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। ও ভগবান, গতকাল রাতে এখানে কি হয়েছিল? ভয়ে ভয়ে চারপাশে তাকাই। হঠাৎ পিছন থেকে একটা হাত আমার কাঁধে পড়লো। আমি চমকে ঘুরে দেখি কুমার দাঁড়িয়ে আছে। সম্রাট, তুমি এখানে কি করছো এত সকালে? আমি ক্যাম্পাস ক্লিন করতে এসেছি স্যার। এটা আমার আচ্ছা, তুমি কি কিছু দেখেছো এখানে? কিছু আনইউজুয়াল? না স্যার, আমি কিছু দেখিনি, শুধু ক্যাম্পাস ক্লিন করতে এসেছি। গুড, খুব ভালো। তুমি একটা স্মার্ট ছেলে সম্রাট। স্মার্ট ছেলেরা জানে কখন কি দেখতে হয় আর কখন কি দেখতে হয় না, তাই না? জি স্যার, আমি কিছু দেখিনি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। পারফেক্ট। এখন তুমি তোমার স্টোররুমে ফিরে যাও। এখানে আমার কিছু লোক আসবে, তারা সব ক্লিন করে দিবে। তুমি 1 ঘন্টা পরে এসো, তখন সব নর্মাল থাকবে, বুঝেছো? জি স্যার। আর হ্যাঁ সম্রাট, একটা কথা মনে রেখো, তুমি যদি কাউকে কিছু বলো, পুলিশ, তোমার কোনো বন্ধু বা কাউকে, তাহলে তোমার আর তোমার কিউট লিটিল ডগের জন্য ভালো হবে না। আমি ক্লিয়ার? জি স্যার, ভেরি ক্লিয়ার। ভয়ে পিছিয়ে আসি আর স্টোর রুমের দিকে দৌড়াই। স্টোর রুমে ঢুকে দরজা লক করে দিলাম। আমার হাত কাঁপছে, হৃৎপিণ্ড প্রচন্ড জোরে জোরে ধরফর করছে। রাজু, আমরা একটা খুব বড় বিপদের মধ্যে পড়ে গেছি। এই কলেজে মার্ডার হয়েছে গতকাল রাতে। আমি নিশ্চিত রক্তের দাগ, বুলেটের খোসা সব দেখেছি। হাতে মুখ ঢেকে বসে পড়ি। আমার কাছে এসে মাথা আমার কোলে রাখে। কিন্তু আমি কি করব? পুলিশে বলবো না, পারবো না। কুমার আমাকে থ্রেট দিয়েছে, আর তাছাড়া পুলিশে বললে আমার কথাকে কেউ বিশ্বাস করবে না। আমি একটা সাধারণ পিয়ন, আর প্রিন্সিপাল স্যার আর কুমার তারা পাওয়ারফুল মানুষ, তারা নিশ্চয়ই পুলিশকেও হ্যান্ডেল করতে পারবে। মাথায় হাত দিয়ে বসে থাকি। 1 ঘন্টা পরে আবার ক্যাম্পাসে গেলাম। যেমন কুমার বলেছিল, সব ক্লিন করে, কোনো রক্তের দাগ নেই, কোনো বুলেটের খোসা নেই, সব পারফেক্ট, যেন গতকাল রাতে কিছু হয়নি। সকাল 9টা, স্টুডেন্ট আসতে শুরু করেছে। আজকে কলেজে একটা আলাদা ধরনের চাঞ্চল্য, সবাই সবকিছু নিয়ে ফিস করছে। শুনেছিস আজকে সেই মেয়ে আসবে? কোন মেয়ে? তুই কি বলছিস? আরে ভাই, তুই জানিস না, মাফিয়া বস শঙ্কর রায়ের মেয়ে রিয়া। আমি শুনেছি সে নাকি এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। ওহ গড, সত্যি শঙ্কর রায়ের মেয়ে এখানে আসবে? কিন্তু কেন? তার তো অনেক এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভ কলেজে পড়ার অপশন ছিল। আমি শুনেছি তার বাবা নাকি এই কলেজের সাথে কোনো বিজনেস করে, তাই তাকে এখানে অ্যাডমিশন দিয়েছে। আর শুনেছি সে খুব ডেঞ্জারাস, যাকে পছন্দ না সে নাকি তার বাবাকে দিয়ে হ্যান্ডেল করায়। ও মাই গড, তাহলে তো আমাদের সাবধানে থাকতে হবে, কোনোভাবে যেন তার ব্যাড সাইডে না পড়ি। রিল্যাক্স গাইস, সে একটা মেয়ে, তার আবার কি করবে? তাছাড়া আমি শুনেছি সে নাকি খুব বিউটিফুল। দেখা যাক, হয়তো ইমপ্রেস করা যাবে। হ্যাঁ ভাই, আমরা তো বয়েজ, আমরা যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারি, তাই না? আমি দূর থেকে সব শুনছিলাম। মাফিয়া বস শঙ্কর রায়, তাহলে কি গতকাল রাতে শঙ্কর রায় এসেছিল? আর এই কলেজে যা ইলিগাল অ্যাক্টিভিটি চলছে, তার পিছনে কি এই শঙ্কর রায় আছে? হঠাৎ কলেজের মেইন গেটে 3টা গাড়ি ঢুকলো। 3টেই কালো কালারের মার্সিডিজ বেঞ্চ। গাড়িগুলো এসে মেন বিল্ডিং এর সামনে দাঁড়ালো। মাঝের গাড়ির দরজা খুললো, বের হলো এক মেয়ে। আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে গেল। লম্বা, সুন্দরী, ফেয়ার কমপ্লেশন, লম্বা কালো চুল যা কোমর পর্যন্ত, ডিজাইনার সানগ্লাস, এক্সপেন্সিভ ড্রেস, আর সারা শরীরে একটা আলাদা ধরনের অ্যাটিটিউড। তার পেছনে 4 জন বডিগার্ড বের হলো, সবাই ব্ল্যাক সিট পরা, ইয়ারপিস লাগানো। তো এটাই সেই কলেজ যেখানে আমার বাবা চান আমি পড়ি। নট ব্যাড, দেখা যাক কেমন হয়। ম্যাডাম, বসের অর্ডার অনুযায়ী আমরা সবসময় আপনার সাথে থাকব। আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। হ্যাঁ জানি, বাবার ওভার প্রোটেক্টিভ নেচার, কিন্তু এখানে আমার কি বিপদ হবে? এটা তো একটা কলেজ, কোনো ওয়ার্জন না। তবু ম্যাডাম, বসের অর্ডার, আমরা অবহেলা করতে পারবো না। ফাইন, যেমন খুশি করো। রিয়া ক্যাম্পাসের ভিতরে হাঁটতে শুরু করলো। সবাই তাকে দেখছে, কেউ ফিস করছে, কেউ মোবাইলে ফটো তুলছে। ও মাই গড, ও কি সুন্দর। হ্যাঁ ভাই, কিন্তু ওর সাথে ওই বডিগার্ডগুলো দেখেছিস?
মনে হয় ও কোনো বিগ শট এর মেয়ে। আমি শুনেছি ও নাকি মাফিয়া বসের মেয়ে। আমাদের সাবধান হতে হবে। কি বলছিস? মাফিয়া বস এখানে? ও গড! আমি একটা গাছের পিছনে দাঁড়িয়েছিলাম রাজুকে নিয়ে। আমি চাইছিলাম না কেউ আমাকে দেখুক, কিন্তু রাজু হঠাৎ আমার হাত থেকে ছুটে গেল। রাজু, না, কোথায় যাচ্ছিস? ফিরে আয়। কিন্তু রাজু শুনলো না। সে দৌড়ে গেল সোজা রিয়ার দিকে। লাফাতে লাফাতে রিয়ার কাছে যায়। ম্যাডাম সরে দাঁড়ান, একটা কুকুর। এই কুকুরটা কার? কে এটাকে এখানে এনেছে? সরি স্যার, সরি, এটা আমার কুকুর। আমি এখনই নিয়ে যাচ্ছি। রাজু, আয় এখানে। ভয়ে ভয়ে রাজুকে ধরতে যায়, কিন্তু যা হলো তা আমি কখনো আশা করিনি। দাঁড়াও, গান নামাও। ও মাই গড, কি আন্ডারেবল একটা ডগ! এত কিউট। হোয়াটস ইউর নেম বেবি? কি সুন্দর তুমি। রাজু রিয়ার হাত চাটতে শুরু করলো। লেজ এত জোরে নাড়াচ্ছে যেন ভক্ত তার দেবীকে পেয়েছে। আমি শখে দাঁড়িয়ে রইলাম। এই মেয়ে যে মাফিয়া বসের মেয়ে, যার সাথে আর্ম বডিগার্ড আছে, সে আমার রাজুকে আদর করছে। এই ডগটা তোমার? জি ম্যাডাম, আমার। আমি এই কলেজের পিয়ন। আমার নাম সম্রাট, আর এর নাম রাজু। রাজু, কি সুন্দর নাম। আর তুমি কত কিউট। আমি ডগসকে খুব ভালোবাসি জানো। আমার ছোটবেলায় একটা ডগ ছিল, কিন্তু সে মারা গেছে। তারপর থেকে বাবা ডগ রাখতে চায় না। আমি দুঃখিত ম্যাডাম, কি বলবো বুঝতে পারছি না। তুমি প্রতিদিন রাজুকে নিয়ে এই ক্যাম্পাসে আসো? জি ম্যাডাম, আমি এখানে কাজ করি আর আমি এখানেই থাকি। রাজু আমার সাথে সবসময় থাকে। তুমি এখানে থাকো মানে এই কলেজে? জি ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আমাকে একটা স্টোর রুমে থাকার পারমিশন দিয়েছেন। হ্যাঁ, আমার বাড়ি ভাড়া করার মতো টাকা নেই। ও আই সি। ওয়েল, তাহলে তো ভালোই। আমি প্রতিদিন রাজুকে দেখতে পারবো। ম্যাডাম? হ্যাঁ, আমি প্রতিদিন এখানে আসবো আর রাজুর সাথে প্লে করব। প্রবলেম নেই তো? না না ম্যাডাম, কোনো প্রবলেম নেই, কিন্তু নার্ভাস হয়ে বডিগার্ডদের দিকে তাকাই। ও, ওদের নিয়ে চিন্তা করো না। ওরা শুধু আমার প্রোটেকশনের জন্যই থাকে। ওরা কাউকে হার্ট করবে না। ইউজলেস। আমি ওদের রেডি। ভয় একটু পিছিয়ে যায়। জি জি ম্যাডাম। রিল্যাক্স, আমি যোগ করছিলাম। এনিওয়ে, আমি এখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাব। অ্যাডমিশন ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। বাট আমি লাঞ্চ ব্রেকে আবার আসবো, তখন রাজুকে নিয়ে আসবে। ওকে? জি ম্যাডাম, যেমন বলবেন। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। গুড বাই রাজু, সি ইউ সুন। রাজু তার দিকে তাকিয়ে লেজ নাড়াচ্ছে, যেন সে ভালোবেসে ফেলেছে এই মেয়েকে। রাজু, তুই কি করলি? তুই জানিস ওকে? ও হলো একজন মাফিয়া বসের মেয়ে। আমাদের ওর থেকে দূরে থাকাই ভালো। কিন্তু রাজু শুনলো না, শুধু সেই দিকে তাকিয়ে লেজ নাড়াতে থাকলো যেদিকে রিয়া গেছে। আমি জানতাম না এটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। এই মোমেন্ট থেকেই আমার জীবন কমপ্লিটলি বদলে যাবে। এই মেয়ে রিয়া রায়, সে আমার জীবনে এমন একটা স্টর্ম নিয়ে আসবে যা আমাকে একদম বদলে দেবে। দুপুর একটা, লাঞ্চ ব্রেক। আমি ক্যাম্পাসে এর দিকে কর্নারে বসে আছি, যেখানে সবসময় বসি। রাজু আমার পাশে বসে আছে। আজকে আমি একটা ব্রেড আর একটা বানানা এনেছি। ব্রেডটা রাজুকে দিয়ে দিলাম, বানানাটা আমি খাচ্ছি। খারে রাজু, আজকে তো খুব ভালো মুডে আছিস। সেই মেয়েটাকে দেখে এত খুশি। রাজুর দিকে তাকিয়ে বলি। খুশি হয়ে লেটস জানায়। হ্যাঁ হ্যাঁ জানি, সে সুন্দরী, ভালো, ডগসকে ভালোবাসে। কিন্তু রাজু, সে ডেঞ্জারাস। তার বাবা একজন মাফিয়া বস। আমরা সাধারণ মানুষ, আমাদের ওদের সাথে জড়ানো উচিত না। হঠাৎ একটা শ্যাডো পড়লো আমার উপরে। আমি তাকে দেখি রিয়া দাঁড়িয়ে আছে, তার সাথে দুইজন বডিগার্ড। হাই সম্রাট, আমি তো বলেছিলাম লাঞ্চ ব্রেকে আসবো। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। জি ম্যাডাম, আমি জানতাম না আপনি এত তাড়াতাড়ি আসবেন। রিল্যাক্স, আমি শুধু রাজুর সাথে একটু টাইম স্পেন্ড করতে এসেছিলাম। মে আই? এক্সাইটেড হয়ে রিয়ার কাছে যায় আর তার মুখ চাটতে শুরু করে। ওয়াও রাজু, তুমি কি কিস করছো? সো সুইট। আমি দাঁড়িয়ে দেখছি। এই সিনটা এতটাই সারিয়াল লাগছে। একজন মাফিয়া বসের মেয়ে, যার সাথে আর্ম বডিগার্ড, সে মাটিতে বসে আমার কুকুর কাদর করছে। সম্রাট, তুমি দাঁড়িয়ে কেন? বসো না। জি ম্যাডাম, নার্ভাস হয়ে বসি, কিন্তু একটু দূরে। তুমি রাজুকে কতদিন ধরে রেখেছো? প্রায় 3 মাস ম্যাডাম। যখন আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম তখন রাজু মাত্র 2 মাসের ছিল। আমি ওকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ও আমার একমাত্র ফ্যামিলি। তোমার আর কোনো ফ্যামিলি নাই? না ম্যাডাম, আমার মা বাবা ছোটবেলায় মারা গেছেন। আমি একটা অরফেন্সে বড় হয়েছি।
18 বছর বয়সে অরফেন্স থেকে বের হয়ে নিজেই সার্ভাইভ করার চেষ্টা করেছি। আম সরি, আমি জানতাম না। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি এই জীবনে অভ্যস্ত। তোমাকে ম্যাডাম বলে বন্ধ করবে? আমার নাম রিয়া, জাস্ট কল মি রিয়া। কিন্তু আপনি? লোক, আমি জানি আমার বাবাকে, আমি জানি মানুষ আমাকে নিয়ে কি বলে, কিন্তু আমি চাই না তুমি আমাকে সেইভাবে দেখো। আমি শুধু একটা নর্মাল মেয়ে হয়ে ডগসকে ভালোবাসি। ওকে ওকে রিয়া। গুড। এখন আমাকে বলো, রাজু কি খেতে ভালোবাসে? ও ব্রেড, রাইস, চিকেন যে কোনো কিছু খায়, তবে সবচেয়ে ফেভারিট হলো চিকেন। রাহুল, তুমি ক্যান্টিন থেকে চিকেন স্যান্ডউইচ আনো 2টা, একটা রাজুর জন্য, একটা সম্রাটের জন্য। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নেই, যাও। জি ম্যাডাম। না না, আমার জন্য দরকার নেই, আমি অলরেডি খেয়েছি। তুমি একটা বানানা খেয়েছো, এটা তোমার লাঞ্চ, এটা যথেষ্ট না? আমার জন্য এতটাই যথেষ্ট ম্যাম, মানে রিয়া, আমি অভ্যস্ত। ওকে। 5 মিনিট পর রাহুল ফিরে আসে 2টা চিকেন স্যান্ডউইচ নিয়ে। পারফেক্ট। রাজ খুশি হয়ে স্যান্ডউইচ খেতে শুরু করে। এটা তোমার? না, আমি। সম্রাট প্লিজ, আমি ইনসিস্ট করছি, একটা স্যান্ডউইচ খাও, এটা কোনো চ্যারিটি না। আমি তার চোখের দিকে তাকাই, তার চোখে কোনো পিটি নেই, কোনো সুপারিটি নেই, শুধু একটা জেনুইন কাইন্ডনেস। থ্যাংক ইউ রিয়া। ইউ আর ওয়েলকাম। আমরা 3 জন, আমি, রিয়া, রাজু সেখানে বসে লাঞ্চ করলাম। রিয়ার বডিগার্ড দূরে দাঁড়িয়েছিল, আর ক্যাম্পাসের সবাই আমাদের দিকে তাকিয়েছিল, নিশ্চয়ই গসিপ হচ্ছে। কিন্তু সেই মোমেন্টে আমার কিছু মনে ছিল না। প্রথমবারের মতো মনে হলো কেউ একজন আমার সাথে নর্মালভাবে বিহেভ করছে, কেউ একজন আমাকে শুধু একজন পিয়ন হিসেবে নয়, একজন হিউম্যান হিসেবে দেখছে। কিন্তু আমি জানতাম না এইসব শুরু মাত্র। আমি জানতাম না এই ফ্রেন্ডশিপ আমার জীবনে কি ঝড় নিয়ে আসবে। আমি জানতাম না রিয়া রাজুকে ভালো লাগায় এমন পরিণতিতে যাবে যেটা আমার জীবনের সবচেয়ে বড় নাইটমেয়ার হয়ে দাঁড়াবে। কিন্তু সেই গল্প এখন আসেনি। আপাতত আমি শুধু এই মোমেন্টটাই এনজয় করছিলাম, এই ছোট্ট হ্যাপিনেসটা। সেই দিনের পর থেকে রিয়া প্রতিদিন দুপুরে আমার কাছে আসতো, রাজুর সাথে খেলতো, আমার সাথে গল্প করতো। শুরুতে আমি খুব অস্বস্তি বোধ করতাম। একজন ধনী মেয়ে যার বাবা এত বড় মানুষ, সে আমার মতো একজন সাধারণ কর্মচারীর সাথে সময় কাটাচ্ছে, এটা আমার কাছে অদ্ভুত লাগতো। কিন্তু রিয়া এত সহজ ছিল, তার সাথে কথা বলতে বলতে আমি ভুলে যেতাম যে সে কে। মনে হতো যেন আমার কোনো বন্ধু। আজকে বৃহস্পতিবার, 1 সপ্তাহ হয়ে গেছে রিয়া এই মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছে। আজকেও দুপুরে সে এসেছে। সম্রাট, আজকে আমি রাজুর জন্য কিছু এনেছি, দেখো। কি এনেছে? এগুলো সব রাজুর জন্য। না রিয়া, এগুলো নিশ্চয়ই খুব দামি, আমি নিতে পারবো না। সম্রাট শোনো, এগুলো রাজুর জন্য। রাজু আমার বন্ধু, আমি আমার বন্ধুকে উপহার দিতে পারি না। কিন্তু রিয়া, কি বলবো বুঝতে পারছি না। কোনো কিন্তু নেই। রাজু দেখো, তোমার জন্য কি এনেছি। লাফাতে লাফাতে খেলনা নিয়ে খেলতে শুরু করে। দেখেছো রাজু কত খুশি? ধন্যবাদ রিয়া, সত্যি বলছি তুমি খুব ভালো। চলো বসি, আজকে আমার অনেক গল্প আছে। আমরা বসলাম। রাজু তার নতুন খেলনা নিয়ে ব্যস্ত। জানো সম্রাট, আজকে শ্রেণীকক্ষে প্রিয়া আর নাদিয়া আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কি হয়েছিল? চিন্তিত হয়ে জিজ্ঞেস করি। ওরা বলছিল যে আমি নাকি তোমার সাথে সময় কাটাই, আর ওরা বলেছিল এটা নাকি ভালো না, তুমি নাকি একজন সাধারণ কর্মচারী, আর আমার তোমার সাথে কথা বলা উচিত না। ও, আসলে ওরা ঠিকই বলেছে, আমি সত্যি একজন সাধারণ কর্মচারী, তো তুমি আমার থেকে অনেক উপরে। তোমার কথা শেষ করতে পারিনি। সম্রাট, এই কথা আর কখনো বলবে না। কেউ উপরে আর কেউ নিচে, এসব আমি মানি না। তুমি একজন ভালো মানুষ, তুমি রাজুকে ভালোবাসো, তুমি সৎ, এটাই যথেষ্ট। টাকা পয়সা মর্যাদা এসব কিছুই না। রিয়া অবাক হয়ে তার দিকে তাকাই। আর শোনো, আমি প্রিয়া নাদিয়াকে স্পষ্ট বলে দিয়েছি আমি কার সাথে বন্ধুত্ব করবো সেটা আমার ব্যাপার, ওদেরকে কিছু বলার নাই। কিন্তু এতে তোমার সমস্যা হতে পারে রিয়া, ওরা তোমার সম্পর্কে খারাপ ভাবতে পারে। যারা আমাকে ভালো জানে না তারা যা খুশি ভাবুক, আমার কিছু যায় আসে না। আমি চুপ করে বসে রইলাম। এই মেয়েটা সত্যি অন্যরকম, এত টাকা পয়সা থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও সে এত সরল। হঠাৎ রাজ আর তাপস এসে দাঁড়ালো আমাদের সামনে। ওহো, দেখো তো তাপস, রিয়া আমাদের কর্মচারীর সাথে বসে আছে। হ্যাঁ ভাই, এটা তো খুব মজার দৃশ্য। রিয়া, তুমি জানো না এই সম্রাট কে? এ তো আমাদের বাহনকারী। হ্যাঁ, আমি জানি সম্রাটকে, সে এই মহাবিদ্যালয়ের কর্মচারী। তাতে কি হয়েছে? তাতে এই হয়েছে যে তুমি যেই স্তরের মানুষ, সম্রাট সেই স্তরের না। তোমার সাথে এর থাকা উচিত না।
লোকে কি বলবে? লোকে কি বলবে? আমি কি লোকের কথা শুনে চলি? আরে রিয়া, আমরা তো তোমার ভালোর জন্য বলেছি, তুমি জানো না এই সম্রাট। আমি জানি সম্রাট সম্পর্কে যা জানার, আর তোমরা দুজনেও ভালো করে জানো যে আমার বাবাকে, তাই না? রাজা তাপস একে অপরের দিকে তাকায়, তাদের মুখ থেকে হাসি মুছে যায়। তো এখন তোমরা দুজন চলে যাও, আমার বন্ধুর সাথে আমাকে কথা বলার আছে। কিন্তু রিয়া, তোমরা চাও না আমি আমার বাবাকে ডাকি, তাই না? তাহলে এখনই চলে যাও, না হলে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি। চল রাজ। হ্যাঁ হ্যাঁ চল। রিয়া আবার এসে বসে, যেন কিছুই হয়নি। রিয়া, তোমার এটা করা উচিত হয়নি। ওরা এখন আমার উপর আরো রেগে যাবে। ওরা তোমার কিচ্ছু করতে পারবে না, আমি আছি। কিন্তু রিয়া, তুমি সবসময় তো আমাকে রক্ষা করতে পারবে না। যখন তুমি থাকবে না তখন ওরাও। সম্রাট, তুমি তো খুব ভয় পাও কেন? তুমি কি কখনো নিজের জন্য দাঁড়াওনি? আমি জানি না কিভাবে দাঁড়াতে হয়। আমি সবসময় দুর্বল ছিলাম, সবসময় সবাই আমাকে দমিয়ে রেখেছে। সম্রাট শোনো, তুমি দুর্বল নও, তুমি শুধু সুযোগ পাওনি। কিন্তু মনে রেখো, যখন প্রয়োজন হবে তখন তোমাকে দাঁড়াতে হবে, নিজের জন্য, রাজুর জন্য, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু আমি জানতাম না রিয়ার এই কথাগুলো কত তাড়াতাড়ি সত্যি হবে। আমি জানতাম না খুব শীঘ্রই আমাকে দাঁড়াতে হবে, খুব শীঘ্রই আমাকে লড়তে হবে। আর সেই লড়াই হবে আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। সেই রাতে, রাত প্রায় 11টা, আমি ভান্ডার কক্ষে শুয়ে আছি। রাজু আমার পাশে ঘুমিয়ে আছে। হঠাৎ বাইরে গাড়ির শব্দ, অনেকগুলো গাড়ি। আমি উঠে দরজার কাছে কান পাতলাম। বস আসছেন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব প্রস্তুত। আজকের দেন দরবার খুব গুরুত্বপূর্ণ। কত পণ্য? 50 বাক্স। সব অস্ত্র এখান থেকে সীমান্তে পাঠানো হবে। ভালো, বস খুশি হবেন। গাড়ির থামার শব্দ, তারপর পায়ের শব্দ, অনেক মানুষ। ভালো পণ্য কোথায়? জি বস, সব নিয়ন্ত্রণে আছে। ভিতরে আপনাকে দেখাচ্ছি। পায়ের শব্দ ভবনের ভিতরে চলে গেল। আমার সারা শরীর কাঁপছে। অস্ত্র, এখানে অস্ত্রের ব্যবসা হচ্ছে এই মহাবিদ্যালয়ে। চুপ রাজু, চুপ। রাজুর মুখ চেপে ধরে। আমি জানি না কি করব, পুলিশকে বলবো, কিন্তু কুমার আমাকে হুমকি দিয়েছে। আর তাছাড়া এত বড় ব্যবসা যদি এখানে চলে তাহলে নিশ্চয়ই পুলিশও জড়িত আছে। আমি একা কি করতে পারবো? হঠাৎ আমার ভান্ডার কক্ষের দরজায় আঘাত। আমার হৃৎপিণ্ড থেমে গেল। সম্রাট, তুমি জেগে আছো? কাঁপা গলায় বললাম, জি স্যার। ভালো, মনে রেখো বাইরে যা হচ্ছে তুমি কিচ্ছু জানো না, বুঝেছো? জি স্যার, আমি কিছু শুনিনি, কিছু জানি না। চমৎকার, এইভাবেই চলো। তোমার আর তোমার কুকুরের জন্য ভালো হবে। পায়ের শব্দ দূরে চলে গেল। আমি সেখানে বসে পড়লাম। ভয়ে আমার হাত পা অবশ হয়ে গেছে। আমি একটা খুব বিপজ্জনক জিনিসের মধ্যে জড়িয়ে পড়েছি। রাজু, আমরা বিপদে আছি। রাজু আমার মুখটা চেটে দেয়, যেন বলছে আমি আছি, ভয় পেও না। কিন্তু আমি জানতাম এই বিপদ আরো বাড়বে। আরো খুব শীঘ্রই এই বিপদ আমার জীবন পুরোপুরি বদলে দেবে। পরের দিন দুপুরে রিয়া এসেছে। সম্রাট, কেমন আছো? ভালো আছে রিয়া। তুমি ঠিক আছো? তোমাকে কেমন যেন চিন্তিত লাগছে। না না, আমি ঠিক আছি, শুধু শুধু একটু ক্লান্ত। নিশ্চিত? তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, আমরা তো বন্ধু, তাই না? হ্যাঁ বন্ধু। আমি তাকে বলতে চাইছিলাম এখানে কি হচ্ছে, কিন্তু পারছিলাম না। কুমারের হুমকি, ভয় সব মিলে আমাকে চুপ করিয়ে রেখেছে। ঠিক আছে, তুমি যখন প্রস্তুত হবে তখন বলবে, আমি অপেক্ষা করব। হঠাৎ প্রিন্সিপাল স্যার এসে দাঁড়ালেন। রিয়া, তোমার বাবা এসেছেন, তোমাকে দেখতে চাইছেন। বাবা এখানে? হ্যাঁ, উনি আমার ঘরে অপেক্ষা করেছেন, চলো। সম্রাট, আমি একটু পর আসছি, ঠিক আছে? ঠিক আছে রিয়া। রিয়া চলে গেল। আমি বসে রইলাম। রিয়ার বাবা এসেছেন, মানে সেই বিখ্যাত অপরাধ জগতের প্রধান শঙ্কর রায়, যে মানুষটার সম্পর্কে এত গল্প শুনেছি, সে এখানে। হঠাৎ খেয়াল হলো, রিয়া জানে কি তার বাবা কি করে? সে জানে কি এই মহাবিদ্যালয়ে কি হচ্ছে? কি হলো রাজু? কিসের গন্ধ পেলে? রাজু দৌড়ে গেল মূল ভবনের দিকে। রাজু, তারা কোথায় যাচ্ছিস? রাজু গেল সেই জায়গায় যেখানে গতকাল রাতে অস্ত্রের বাক্স রাখা ছিল। একটা বন্ধ কক্ষের সামনে দাঁড়িয়ে কেউ কেউ করছে। রাজু চুপ, এখানে আসা ঠিক না, চল ফিরে যাই। হঠাৎ সেই কক্ষের দরজা খুলে গেল। বের হলো একজন লম্বা মানুষ, দামি পোশাক, সানগ্লাস আর সারা শরীরে একটা ভয়ঙ্কর আভা। সেই মানুষটা রাজুর দিকে তাকালো। এই কুকুরটা কার? আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এই হলো শঙ্কর রায়, রিয়ার বাবা।
আমার স্যার, আমি এই মহাবিদ্যালয়ের একজন কর্মচারী। শঙ্কর রায় সানগ্লাস করলো, তীক্ষ্ণ চোখ, সে চোখ দিয়ে আমার দিকে তাকালো। সুন্দর কুকুর। নাম কি? রাজু স্যার। রাজু? হা হা, ভালো নাম। তারপর তিনি আমার দিকে তাকালেন। তুমি সম্রাট? জি স্যার, কিন্তু আপনি আমার নাম জানেন কিভাবে? আমার মেয়ে তোমার সম্পর্কে বলেছে তুমি তার বন্ধু। জি স্যার, রিয়া মানে আপনার মেয়ে, সে খুব ভালো। সম্রাট, তুমি এখানে রাতে থাকো? জি স্যার। তাহলে তুমি নিশ্চয় অনেক কিছু শুনেছ, দেখেছ? আমার মুখ শুকিয়ে গেল। কি বলবো, সত্যি বলবো না মিথ্যা? আমি কিছু জানি না স্যার। আমি শুধু আমার ভান্ডার কক্ষে থাকি, বাইরে আসি না রাতে। সম্রাট, আমার চোখের দিকে তাকাও। আমি ভয়ে ভয়ে তাকালাম। তুমি মিথ্যা বলছো, কিন্তু এটা ভালো, চতুর ছেলে। তুমি জানো কখন চুপ থাকতে হয়, এটা ভালো গুণ। আমি শুধু বাঁচতে চাই স্যার। আমি আর রাজু, আমরা কাউকে কোনো সমস্যা দিতে চাই না। ভালো, তুমি চুপ থাকো, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু মনে রেখো, যদি তুমি কাউকে কিছু বলো, পুলিশ, সাংবাদিক, কাউকে, তাহলে তুমি আর তোমার কুকুর দুজনেই। তিনি এই কথা শেষ করলেন না, কিন্তু হুমকি স্পষ্ট ছিল। আমি কাউকে কিছু বলবো না স্যার, প্রতিজ্ঞা করছি। ভালো। আর হ্যাঁ, আমার মেয়ের সাথে বন্ধুত্ব রাখো। সে তোমাকে পছন্দ করে, তার খুব কম বন্ধু আছে। তোমার মতো সৎ বন্ধু তার দরকার। বলে তিনি চলে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, সারা শরীর কাঁপছে। রাজু, আমরা এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছি, কিন্তু আমি জানতাম না এটা শুধু শুরু। আসল খেলা এখনো শুরু হয়নি, আর যখন শুরু হবে তখন আমাকে সব কিছু হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে। সেই দিনের পর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেলাম। শঙ্কর রায়ের সাথে সেই দেখা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমি কতটা বিপজ্জনক জায়গায় আছি। কিন্তু রিয়ার সাথে আমার বন্ধুত্ব চলতে থাকলো। সে প্রতিদিন আসতো, রাজুর সাথে খেলতো, আমার সাথে গল্প করতো। আজকে শুক্রবার, রাত প্রায় 10টা। আমি ভান্ডার কক্ষে শুয়েছিলাম। হঠাৎ মোবাইলে একটা বার্তা এলো রিয়ার থেকে। সবার তুমি ঘুমিয়ে গেছো? আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে, আগামীকাল সকালে দেখা করব। আমি উত্তর দিলাম, ঠিক আছে রিয়া, কি ব্যাপার, সব ঠিক তো? কিন্তু সে আর উত্তর দিল না। আমি চিন্তিত হয়ে পড়লাম, রিয়ার কি হয়েছে, কি জরুরি কথা? হঠাৎ করে দরজার দিকে ডাকতে শুরু করলো। কি হলো রে, কিসের গন্ধ পেলি? বাইরে থেকে গাড়ির শব্দ, কিন্তু আজকে অনেক বেশি গাড়ি, আর শব্দও বেশি জোরে। আমি দরজায় কান পাতলাম। সাবধান, আজকের চালান খুব গুরুত্বপূর্ণ, কোনো ভুল চলবে না। সব বাক্স নামিয়ে ভেতরে নিয়ে যাও তাড়াতাড়ি। এত বাক্স, এত অস্ত্র কোথায় যাবে? সীমান্তে, সেখান থেকে অন্য দেশে। বস একটা বড় চুক্তি করছেন, এই চালান নিরাপদে পৌঁছাতে হবে। হঠাৎ একটা ভিন্ন আওয়াজ, গুলির শব্দ। কি হচ্ছে বাইরে? জোরে ডাকতে থাকে। বাইরে চিৎকার শুরু হলো, আক্রমণ, আক্রমণ, পালাও, পালাও, ওরা এসে গেছে। আরো গুলির শব্দ, এবার আরো বেশি। মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে। আমি ভয়ে কাঁপছি, হাত পা অবশ হয়ে গেছে। এখন কি হবে, আমি কি করব? হঠাৎ আমার ভান্ডার কক্ষের দরজায় প্রচন্ড লাথি। ভিতরে কে আছো? দরজা খোলো, নইলে ভেঙে ফেলবো। আমি এই মহাবিদ্যালয়ের কর্মচারী, হ্যাঁ, আমার সাথে কোনো সম্পর্ক নেই। প্লিজ আমাকে ছেড়ে দিন। দরজা খোলো, নইলে গুলি করে খুলবো। আমার কোনো উপায় নেই। আমি কাঁপতে কাঁপতে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে 3 জন মানুষ, সবার হাতে বন্দুক, মুখে কাপড় বাঁধা। কেউ নেই, শুধু তুমি? জি, শুধু আমি আর আমার কুকুর। প্লিজ আমাকে মেরে ফেলবেন না, আমি কাউকে কিছু বলবো না, প্রতিজ্ঞা করছি। চুপ করো। আমার মুখে একটা থাপ্পড় মারে। আমি মাটিতে পড়ে যাই, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমাকে রক্ষা করতে সেই মানুষদের দিকে দৌড় দেয়। এই কুকুর! রাজু মাটিতে পড়ে যায়, কুকিয়ে ওঠে। না রাজু, রাজুর কাছে হামা করে দিয়ে যায়। প্লিজ ওকে মারবেন না, ও কিছু করেনি, প্লিজ। শোনো, তুমি এখানে থাকবে, বাইরে যাবে না, শব্দ করবে না। যা দেখেছো, যা শুনেছো সব ভুলে যাবে, বুঝেছো?
ও, বুঝেছি, আমি সব ভুলে যাব। প্লিজ আমাদের ছেড়ে দিন। চলো, এখানে কোনো কাজ নেই। দরজা বন্ধ করে দেয়। আমি সেখানে পড়ে রইলাম, রাজু আমার কোলে। আমরা দুজনেই কাঁপছি। বাইরে গুলির শব্দ চলতে থাকে, চিৎকার আর্তনাদ সব শুনতে পাচ্ছি। হঠাৎ একটা প্রচণ্ড বিস্ফোরণ, পুরো ভবন কেঁপে উঠল। আমার ভান্ডার কক্ষের জানালার কাঁচ ভেঙে গেল। কি হলো? কি হচ্ছে বাইরে? ভয়ে আমার কোলে লুকিয়ে থাকে। বাইরে থেকে শঙ্কর রায়ের কণ্ঠ শুনলাম। কুমার, পরিস্থিতি কি? বস, আমরা ঘেরাও হয়ে গেছি। ওরা অনেক, আমাদের অনেক লোক মারা গেছে। কারা ওরা? পাল্টা দল, আপনার প্রতিদ্বন্দ্বী। ওরা চালান নিতে এসেছে। আমার চালান কেউ নিতে পারবে না। সব লোক নিয়ে পাল্টা আক্রমণ করো এক্ষুনি। জি বস, সবাই আক্রমণ করো, ওদের একজনকেও বাঁচতে দিও না। আবার শুরু হলো গুলির শব্দ, এবার আরো ভয়ঙ্কর। চিৎকার, আর্তনাদ, গালাগালি সবে একসাথে। মনে হচ্ছে নরক থেকে নেমে এসেছে এই মহাবিদ্যালয়ে। আমি কানে হাত চেপে মাটিতে শুয়ে পড়লাম, রাজুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমরা দুজনেই কাঁপছি। ভগবান, আমাদের বাঁচাও, প্লিজ আমাদের বাঁচাও। প্রায় 1 ঘন্টা ধরে চললো এই যুদ্ধ। তারপর ধীরে ধীরে শব্দ কমতে শুরু করলো। সব শেষ হয়েছে? জি বস, ওদের সবাইকে শেষ করে দিয়েছি, কিন্তু আমাদেরও অনেক ক্ষতি হয়েছে। 12 জন মারা গেছে। এই 12 জনের পরিবারকে 10 লক্ষ করে দাও, আর ওদের মৃতদেহগুলো নদীতে ফেলে দিচ্ছি বস। সকাল হওয়ার আগে সব পরিষ্কার হয়ে যাবে। ভালো। আর সেই কর্মচারী সম্রাট, সে কোথায়? ভান্ডার কক্ষে বস, সে নিশ্চয়ই সব শুনেছে। তাকে নিয়ে এসো এখনই। আমার হৃৎপিণ্ড থেমে গেল। আমাকে ডাকছে, এখন কি হবে? আমাকে কি মেরে ফেলবে? দরজায় করাঘাত। সম্রাট, বের হও, বস তোমাকে ডাকছেন। হাসছি। আমি উঠে দাঁড়ালাম, রাজুকে নিয়ে বাইরে এলাম। যা দেখলাম তাতে আমার পা কাঁপতে শুরু করলো। চারপাশে মৃতদেহ, রক্ত, ভাঙা জিনিসপত্র, দেয়ালে গুলির চিহ্ন। পুরো এলাকায় একটা যুদ্ধক্ষেত্রের মতো দেখাচ্ছে। শঙ্কর রায় দাঁড়িয়ে আছেন, তার পোশাক রক্তের দাগ, হাতে একটা বন্দুক। সম্রাট, এদিকে এসো। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। তুমি সব দেখেছ, সব শুনেছ? আমি কিছু দেখিনি স্যার। আমি এই ভান্ডার কক্ষে ছিলাম, শুধু শব্দ শুনেছি, কিন্তু আমি কিছু বুঝিনি। আমি সব ভুলে যাব। প্লিজ স্যার, আমাকে মেরে ফেলবেন না। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্রতিজ্ঞা করছি। হাঁটু গেড়ে বসে জোর করে বলি। সম্রাট, তুমি জানো আমি কি করি? জি স্যার, হ্যাঁ আমি জানি। তাহলে তুমি এটাও জানো যে আমি সাক্ষী রাখি না। প্লিজ স্যার, আমি আপনার মেয়ের বন্ধু, রিয়ার বন্ধু। প্লিজ আমাকে মেরে ফেলবেন না। আমি কাউকে কিছু বলবো না, আমি শপথ করছি। রিয়ার বন্ধু? বস, আমি ওকে শেষ করে দিই। দাঁড়াও সম্রাট, তুমি রিয়াকে ভালোবাসো? কি? আমি বুঝলাম না স্যার। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? রিয়া আমার বন্ধু স্যার। সে আমার প্রথম বন্ধু, যে আমার সাথে মানুষের মতো ব্যবহার করেছে। আমি তাকে সম্মান করি, কিন্তু ভালোবাসা আমি জানি না স্যার। আমি এত দরিদ্র, এত সাধারণ একটা ছেলে। আমি রিয়ার মতো একজনকে ভালোবাসার স্বপ্নও দেখতে পারি না। সৎ উত্তর। ভালো, ওকে ছেড়ে দাও। কিন্তু বস, ও সাক্ষী, ও সব দেখেছে, শুনেছে। আমি জানি, কিন্তু ও আমার মেয়ের বন্ধু। রিয়ার খুব কম বন্ধু আছে, আমি তার একজন বন্ধুকে কেড়ে নিতে পারবো না। তবে সম্রাট, মনে রেখো, তুমি যদি কখনো কাউকে কিছু বলো, পুলিশ, সাংবাদিক, এমনকি রিয়াকেও, তাহলে তুমি, তোমার কুকুর, সবাই মরবে। বুঝেছো? তো বুঝেছি স্যার, আমি কাউকে কিছু বলবো না, কখনো না। ভালো, এখন তোমার ভান্ডার কক্ষে ফিরে যাও। যা দেখেছো সব ভুলে যাও। কাল সকালে সব স্বাভাবিক হয়ে যাবে। আর হ্যাঁ, রিয়ার যত্ন নিও, সে তোমাকে বিশ্বাস করে। বলে তিনি চলে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। তুমি ভাগ্যবান সম্রাট, বস তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু মনে রেখো,
একটা ভুলও করবে না, না হলে আমি নিজে তোমাকে মারবো। সারা শরীর ঘামে ভেসে গেছে, হাত পা কাঁপছে। আমি রাজুকে নিয়ে ভান্ডার কক্ষে ফিরে এলাম। দরজা বন্ধ করে মাটিতে বসে বললাম, রাজু, হ্যাঁ আমরা বেঁচে গেছি, কিন্তু কিভাবে আমরা এখান থেকে বের হব? রাজু আমার কোলে মাথা রাখলো, যেন বলছে আমি আছি, ভয় পেও না। কিন্তু আমি জানতাম এই শুধু শুরু, আরও অনেক বিপদ বাকি আছে। আর সবচেয়ে বড় বিপদ হলো যখন রিয়া সত্যি জানবে, যখন সে জানবে তার বাবা আসলে কি করে, যখন সে জানবে এই মহাবিদ্যালয়ে কি হয়। কিন্তু সেই দিন এখন আসেনি। আপাতত আমি শুধু বাঁচার চেষ্টা করছিলাম। দিন রাত দিন। পরের দিন সকালে যেমন শঙ্কর রায় বলেছিলেন, সব স্বাভাবিক, কোনো মৃতদেহ নেই, কোনো রক্তের দাগ নেই, সব পরিষ্কার, যেন গতকাল রাতে কিছুই হয়নি। কিন্তু আমার মনে সব কষ্ট, চিৎকার, গুলির শব্দ, রক্ত সব মনে আছে। আমি জানি কি হয়েছিল, আর এই জ্ঞান আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। দুপুরিয়ে এলো, কিন্তু আজকে তার মুখ খুব গম্ভীর। সম্রাট, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি কেমন আছো? সম্রাট, আমি তোমাকে সত্যি বলতে চাই, গতকাল রাতে এখানে কিছু হয়েছিল, তাই না? আমার মুখ শুকিয়ে গেল। কি বলছো তুমি? কিছু হয়নি তো? সম্রাট, আমাকে মিথ্যে বলো না। আমার বাবা গতকাল রাতে এখানে ছিল, আমি জানি। আর আমি এটাও জানি যে এখানে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তুমি সব দেখেছো, তাই না? আমি কিছু জানি না রিয়া, প্লিজ আমাকে এসব জিজ্ঞেস করো না। সম্রাট, আমি তো আমার বন্ধু, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমাকে বলো কি হয়েছিল। না রিয়া, আমি তোমাকে কিছু বলতে পারবো না, প্লিজ আমাকে আর জিজ্ঞেস করো না। রিয়া চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে কষ্ট। ঠিক আছে সম্রাট, আমি আর জিজ্ঞেস করবো না, কিন্তু মনে রেখো, যখন তুমি বলতে চাইবে আমি শুনবো, আমি সবসময় থাকবো। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি রায়কে কষ্ট দিয়েছি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমি যদি তাকে সত্যি বলি তাহলে আমরা দুজনেই বিপদে পড়ব। হ্যাঁ রাজু, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি কি করব? আমি কিভাবে তাকে সত্যি বলবো? কিন্তু আমি জানতাম না সত্যি খুব শীঘ্রই বের হয়ে আসবে। আর যখন বের হবে তখন আমার জীবন পুরোপুরি উল্টে যাবে। কারণ রিয়া সত্যি জানার জন্য যা করবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আর সে সত্যি জানার পরে যে ঝড় আসবে সেটা আমার সব কিছু কেড়ে নেবে, এমনকি রাজুকেও। সেই দিনের পর থেকে রিয়ার সাথে আমার সম্পর্ক অদ্ভুত হয়ে গেল। সে এখনও প্রতিদিন আসতো, রাজুর সাথে খেলতো, কিন্তু আমার সাথে আগের মতো খেলামেলা করতো না। একটা দেয়াল তৈরি হয়ে গেছিলো আমাদের মধ্যে, আর সেই দেয়াল তৈরি করেছিলাম আমি নিজেই। আমার মিথ্যা, আমার ভয়, আমার নীরবতা। আজকে মঙ্গলবার, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে সেই ভয়াবহ রাতের। আমি এখনও ঠিকমতো ঘুমাতেও পারি না। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখি, গুলির শব্দ, চিৎকার, রক্ত সব চোখের সামনে ভাসে। আজ দুপুরে রিয়া এলো, কিন্তু আজকে তার সাথে আরও 2 জন, প্রিয়া আর নাদিয়া। তো এই সেই জায়গা যেখানে তুমি প্রতিদিন আসো এই কর্মচারীর সাথে সময় কাটাতে। প্রিয়া, আমি তোমাকে বলেছিলাম এখানে এসো না। আরে আমরা তো শুধু দেখতে চেয়েছিলাম তুমি প্রতিদিন কোথায় যাও, আর সাথে থাকো। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি। তো তুমি সেই বিখ্যাত সম্রাট যার জন্য রিয়া আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমি কারোর সাথে কোনো সমস্যা চাই না। সমস্যা? তুমি নিজেই তো একটা সমস্যা, একজন সাধারণ কর্মচারী, আর তুমি রিয়ার মতন একজনের সাথে বন্ধুত্ব করছো। তোমার কি লজ্জা করে না? নাদিয়া, থামো। আমি তোমাকে বলেছিলাম সম্রাটের সাথে খারাপ ব্যবহার করো না। আরে রিয়া, আমরা তো শুধু সত্যি বলছি। তুমি জানো না এই মহাবিদ্যালয়ে সবাই তোমাকে নিয়ে কি বলছে? বলছি তুমি নাকি এই কর্মচারীর প্রেমে পড়ে গেছো। কি বাজে কথা! সম্রাট আমার বন্ধু, শুধুই বন্ধু। বন্ধু? একজন ধনী মেয়ে আর একজন দরিদ্র কর্মচারী কিভাবে বন্ধু হতে পারে? এটা অস্বাভাবিক রিয়া। আর তুমি ভালো করেই জানো তোমার বাবা এটা জানলে কি করবে। রিয়ার মুখ শক্ত হয়ে গেল, তার চোখে রাগ। তোমরা দুজন এখান থেকে চলে যাও এখনই। কিন্তু রিয়া, আমি বললাম চলে যাও, নাহলে আমি আমার বাবাকে ডাকবো। তোমরা জানো না আমার বাবাকে। রিয়া নাদিয়া একে অপরের দিকে তাকালো, তারপর ভয়ে পিছিয়ে গেল। ঠিক আছে আমরা যাচ্ছি, কিন্তু রিয়া তুমি ভুল করছো। এই কর্মচারী তোমার জন্য ঠিক না। রিয়া সেখানে দাঁড়িয়ে রইল, তার হাত মুঠ করা, রাগে কাঁপছে। রিয়া, তোমার এটা করা উচিত হয়নি। ওরা তোমার সহপাঠী, তুমি ওদের সাথে। তুমি কি চাও সম্রাট? তুমি কি চাও আমি ওদের মতো হয়ে যাই, যারা মানুষকে টাকা পয়সা দিয়ে বিচার করে?
না রিয়া, আমি সেটা চাই না, কিন্তু আমার জন্য তোমার এত সমস্যা হচ্ছে, হয়তো হয়তো আমাদের এই বন্ধুত্ব বন্ধুত্ব ছেড়ে দেব, এটাই বলতে চাও তুমি? আমি শুধু ভাবছি তোমার ভালোর জন্য। তুমি একজন ধনী পরিবারের মেয়ে, আর আমি কেউ না, একজন সাধারণ কর্মচারী। হ্যাঁ, আমার সাথে তোমার বন্ধুত্ব থাকলে মানুষ তোমাকে নিয়ে খারাপ বলবে। সম্রাট, তুমি সত্যি এত বোকা নাকি ভান করছো? মানুষ কি বলবে এটা কি আমার কাছে কোনো ব্যাপার? তুমি আমার বন্ধু, আমার প্রথম সত্যিকারের বন্ধু, যে আমাকে টাকা পয়সা দিয়ে দেখে না, আমার বাবার নাম শুনে ভয় পায় না, সে শুধু একজন সাধারণ মেয়ে হিসেবে দেখে। তুমি জানো এটা কত দামি? কিন্তু রিয়া, আমি তোমার বাবার নাম শুনে ভয় পাই? হ্যাঁ, আমি কথা থেমে যাই। তুমি কি বলতে চাইছো সম্রাট? কিছু না, আমি ভুল বললাম। সম্রাট, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, আমি জানি। গত 2 সপ্তাহ ধরে তুমি অদ্ভুত ব্যবহার করছো, তুমি আমার সাথে ঠিকমতো কথা বলছো না, তোমার চোখে ভয়। তুমি কি দেখেছো সম্রাট, সে রাতে কি হয়েছিল? আমি কিছু জানি না রিয়া, প্লিজ আমাকে এসব জিজ্ঞেস করো না। সম্রাট, তুমি আমার বন্ধু, বন্ধুরা একে অপরের কাছে থেকে কিচ্ছু লুকায় না। আমাকে বলো কি হয়েছিল, আমার বাবা কি করেছিল? চোখ দিয়ে পানি পড়ছে, আমি বলতে পারবো না রিয়া, তুমি বুঝবে না। তুমি যদি জানো তাহলে সব শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? আমাদের বন্ধুত্ব নাকি আরো কিছু? আমি কিছু বলতে পারলাম না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম। ঠিক আছে সম্রাট, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি নিজেই খুঁজে বের করবো। রিয়া না, তুমি খোঁজ করো না প্লিজ, এটা তোমার জন্য বিপজ্জনক। বিপজ্জনক? কি এত বিপজ্জনক সম্রাট? আমার বাবা কি করেছে যে তুমি এত ভয় পাচ্ছ? প্লিজ রিয়া, খোঁজ করো না। তুমি যদি জানো তাহলে তুমি কষ্ট পাবে, আর আমি তোমাকে কষ্ট পেতে দিতে পারবো না। রিয়া চুপ করে দাঁড়িয়ে রইল, তার মুখে একটা অদ্ভুত এক্সপ্রেশন। সম্রাট, তুমি আমার জন্য চিন্তিত? হ্যাঁ, তো তুমি আমার একমাত্র বন্ধু রিয়া, আমি তোমার জন্যই চিন্তিত। মাথা তুলে তার দিকে তাকাই। রিয়ার চোখ বেঁচে গেল, সে এসে আমার পাশে হাঁটু গেড়ে বসলো। সম্রাট শোনো, আমি জানি আমার বাবা ভালো মানুষ না, আমি জানি সে অপরাধ জগতের সঙ্গে জড়িত, তো আমি এটাও জানি সে আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি। তো এর মানে এই নয় যে আমি তার সব কাজকে সমর্থন করি, বুঝেছো? হ্যাঁ, আমি বুঝেছি, কিন্তু রিয়া যা হয়েছে তা খুব ভয়ঙ্কর। তুমি যদি জানো তাহলে তোমার বাবার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাও আমি জানতে চাই, আমি সত্যিই জানতে চাই, তুমি আমাকে বলবে? আমি অনেকক্ষণ চুপ করে রইলাম, মনের ভেতর একটা যুদ্ধ চলছে, বলবো না কি বলবো না। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে রিয়া, আমি তোমাকে বলবো, কিন্তু তুমি প্রস্তুত থাকবে, কারণ যা তুমি শুনবে তা তোমার পুরো জীবন বদলে দেবে। আমি প্রস্তুত, বলো। আমি গভীর শ্বাস নিলাম, তারপর বলা শুরু করলাম। 2 সপ্তাহ আগে সেই শুক্রবার রাতে এই মহাবিদ্যালয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তোমার বাবা এসেছিলেন, তার সাথে অনেক লোক, তারা অস্ত্রের চালান নিয়ে এসেছিল। এই মহাবিদ্যালয়ে একটা গোপন আড্ডা রিয়া, এখানে তোমার বাবার অস্ত্রের ব্যবসা চলে। রাতে তারা অস্ত্র আনে, রাখে, তারপর সীমান্তে পাঠায়। রিয়া চুপ করে শুনছিল, তার মুখ শক্ত। সেই রাতে তোমার বাবার প্রতিদ্বন্দ্বীরা আক্রমণ করেছিল, তারা চালান নিতে এসেছিল। তারপর শুরু হলো গুলিবর্ষণ, অনেক মানুষ মারা গিয়েছিল রিয়া, রক্ত, চিৎকার, সব কিছু। আমি সব দেখেছি, শুনেছি। চুপ করে বসে আছে, তার হাত কাঁপছে। তোমার বাবা নিচে গুলি চালিয়েছিল, আমি দেখেছি। তিনি মানুষ মেরেছেন, আর তারপর সব মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সকাল হওয়ার আগে সব পরিষ্কার করে ফেলা হয়েছিল, যেন কিছুই হয়নি। না, এটা সত্যি হতে পারে না। এটা সত্যি রিয়া, আমি মিথ্যা বলছি না। তোমার বাবা একজন, কথা শেষ করতে পারেনি। খুনি? আমার বাবা একজন খুনি? রিয়া, আমি দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুমি জানতে চেয়েছিলে। রিয়া হঠাৎ উঠে দাঁড়ালো, তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন নেই। আমাকে একটু একা থাকতে হবে। রিয়া, তুমি কোথায় যাচ্ছ? রিয়া। কিন্তু রিয়া দাঁড়ালো না, সে হাঁটতে থাকলো। তার দেহভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন তার পুরো পৃথিবী ভেঙে পড়েছে। রিয়ার পিছু পিছু দৌড়ে গেল, রাজু ফিরে আয়। কিন্তু রাজুও শুনলো না, সে রিয়ার পিছু চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি কি করলাম? আমি রিয়াকে সত্যি বলে তার জীবন নষ্ট করে দিলাম। সেই রাতে আমি ঘুমোতে পারলাম না। রিয়ার মুখ চোখের সামনে ভাসছিল, তার সেই কষ্টের চেহারা। আর রাজু ফিরে আসেনি, কোথায় গেল সে? রাত প্রায় 2টা। হঠাৎ আমার মোবাইলে ফোন এলো, অচেনা নাম্বার। হ্যালো সম্রাট,
আমি রিয়া। রিয়া, তুমি কোথায়? রাজু তোমার সাথে আছে? হ্যাঁ, রাজু আমার সাথে আছে। সে আমার পিছু পিছু বাড়ি চলে এসেছে। আমি ওকে খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমিয়ে আছে। ধন্যবাদ রিয়া। হ্যাঁ, আমি চিন্তিত ছিলাম। তুমি কেমন আছো? আমি জানি না সম্রাট, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমার বাবা, তিনি সবসময় আমাকে বলতেন যে তিনি ব্যবসা করেন, কিন্তু এটা ব্যবসা না, এটা অপরাধ, খুনি। রিয়া, আমি দুঃখিত, আমার তোমাকে এসব বলা উচিত হয়নি। না সম্রাট, তুমি ঠিক কাজ করেছো, আমার জানা উচিত ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো আমি কি করব? আমি কি করে আমার বাবার মুখের দিকে তাকাবো? রিয়া, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো। আমি জানি না, আমাকে ভাবতে হবে। কিন্তু সম্রাট, একটা কথা বলো, তুমি কি আমার বাবাকে ভয় পাও? হ্যাঁ রিয়া, আমি তোমার বাবাকে ভয় পাই। সেই রাতে তিনি আমাকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যদি আমি কাউকে কিছু বলি তাহলে আমাকে আর রাজুকে মেরে ফেলবেন। কি? তিনি তোমাকে হুমকি দিয়েছেন আর তুমি তাও আমাকে বললে? হ্যাঁ, কারণ তুমি আমার বন্ধু রিয়া, আর বন্ধুদের কাছ থেকে কিছু লুকোনো উচিত না। সম্রাট, তুমি আমার জন্য জীবন ঝুঁকিতে ফেলছো? তুমি আমার বন্ধু রিয়া, বন্ধুর জন্য মানুষ এতটুকু করে। আমি তোমাকে রক্ষা করব সম্রাট। আমি তোমার আর রাজুর কিচ্ছু হতে দিব না, প্রতিজ্ঞা করছি। রিয়া, তুমি কিছু করো না প্লিজ, তোমার বাবার সাথে কোনো ঝামেলায় যেও না। কাল আমরা কথা বলবো, এখন তুমি ঘুমানোর চেষ্টা করো। রাজু কাল সকালে তোমার কাছে পৌঁছে যাবে, আমি আমার চালককে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে রিয়া, ধন্যবাদ। হ্যাঁ রিয়া, যত্ন নিও নিজের। তুমিও। শুভরাত্রি সম্রাট। ফোন কেটে গেল। আমি বিছানায় শুনলাম কি হবে এখন। রিয়া কি করবে? সে কি তার বাবার মুখোমুখি হবে? আর আমি বা কি করব? আমি তো শঙ্কর রায়ের হুমকি সামান্য করে রিয়াকে সত্যি বলে ফেলেছি। যদি তিনি জানতে পারেন। পরের দিন সকালে ঠিক রিয়া যেমন বলেছিল, তার চালক রাজুকে নিয়ে এলো। রাজু আমাকে দেখে খুব খুশি হলো, লাফিয়ে আমার কোলে এসে পড়লো। রাজু, তুই ঠিক আছিস তো? রিয়া তোর যত্ন নিয়েছে? রাজুকে জড়িয়ে ধরে। ম্যাডাম, রাজু খুব যত্ন নিয়েছেন, সারা রাত ওর পাশে বসেছিলেন। আর ম্যাডাম আপনাকে এই চিঠি দিতে বলেছেন। আমি খাম করে চিঠি বললাম। প্রিয় সম্রাট, আজকে আমি আমার বাবার সাথে কথা বলবো। আমি তাকে জিজ্ঞাসা করবো সত্যি কি। আমি জানি এটা বিপজ্জনক, কিন্তু আমাকে জানতে হবে। আমি আর মিথ্যের মধ্যে বাঁচতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার নাম বলবো না। আমি বলবো আমি নিজে খুঁজে বের করেছি, তোমার আর রাজুর কিচ্ছু হবে না। কিন্তু সম্রাট, যদি আমার কিছু হয় তাহলে তুমি রাজুকে নিয়ে এই শহর ছেড়ে চলে যেও, দূরে চলে যেও। আমার বাবার হাত থেকে নিজেকে রক্ষা করো। তুমি একজন ভালো মানুষ সম্রাট, একজন সত্যিকারের বন্ধু। আমি ভাগ্যবান যে তোমার মতন একজন বন্ধুকে পেয়েছি। ভালো থেকো, তোমার বন্ধু রিয়া। চিঠি পড়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। রিয়া কি করতে যাচ্ছে? সে তার বাবার মুখোমুখি হবে? এটা আত্মহত্যা শামিল। না, আমি রিয়াকে থামাতে হবে। কিন্তু কোথায় যাব? রিয়ার বাড়ির ঠিকানা তো জানি না। হঠাৎ মহাবিদ্যালয়ের গেটে একটা বিরাট গাড়ি ঢুকলো, শঙ্কর রায়ের গাড়ি। আর গাড়ি থেকে নামলো রিয়া, তার মুখ শক্ত, চোখে সংকল্প। রিয়া সোজা প্রিন্সিপালের ঘরের দিকে হাঁটতে শুরু করলো, তার পিছু পিছু শঙ্কর রায়। রিয়া, থামো, তুমি কি করছো? আমি সত্যিই জানতে চাই বাবা, এই মহাবিদ্যালয়ে কি হয়, রাতে কি হয়? স্টুডেন্টরা থেমে গেল, সবাই দেখছে। রিয়া, এটা সবার সামনে আলোচনা করার জায়গা না, চলো বাড়ি যাই। না, আমি এখনই জানতে চাই, এখনই। তুমি এখানে কি করো বাবা? তুমি কি অস্ত্রের ব্যবসা করো? তুমি কি মানুষ মারো? চারপাশে হইচই পড়ে গেল, স্টুডেন্টরা ফিসফিস করতে শুরু করলো। শঙ্কর রায়ের মুখ লাল হয়ে গেল, রাগে তার হাত মুঠো হয়ে গেল। রিয়া, এখনই চুপ করো। না, আমি চুপ করব না। আমি সবাইকে বলবো বাবা কি করে। তুমি একজন অপরাধী, একজন খুনি। শঙ্কর রায় গিয়ে রিয়ার হাত ধরে টানলো। রিয়া চিৎকার করতে লাগলো, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি দূর থেকে দেখছিলাম আমার হাত পা অবশ হয়ে গেছে। কি করব? রিয়াকে বাঁচাবো কিভাবে? হঠাৎ রাজু আমার পাশ থেকে দৌড়ে গেল। রাজু, না। রাজু দৌড়ে গিয়ে শঙ্কর রায়ের পায়ে কামড় দিল। আহ, এই কুকুর! রাজু মাটিতে পড়ে গেল, কুকিয়ে উঠল। রাজু! শঙ্কর রায় আমার দিকে তাকালো, তার চোখে আগুন। সম্রাট, তুমি রিয়াকে সব বলেছ, তাই না? হ্যাঁ, আমি। কুমার, এই ছেলেটাকে ধরো এক্ষুনি। কুমার আর তার লোকেরা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি বুঝলাম এবার আমি শেষ, আমি মরে যাব। আর রাজু, কিন্তু হঠাৎ একটা আওয়াজ শুনলাম। সবাই দাঁড়িয়ে যান, কেউ নড়বেন না। ঘুরে দেখি 10-12 জন পুলিশ এসে দাঁড়িয়েছে, তাদের হাতে বন্দুক।
আর তাদের সামনে দাঁড়িয়ে আছে প্রিয়া। আমি তাদের ডেকেছি, আমি সব শুনেছি। রিয়া যা চিৎকার করে বলেছে আমি রেকর্ড করেছি। এখন সবাই জানবে শঙ্কর রায়কে আসলে একজন খুনি, একজন অস্ত্র ব্যবসায়ী। তুমি সাহস পেলে কোথা থেকে? শঙ্কর রায়, আপনি গ্রেপ্তার। আপনার বিরুদ্ধে খুন, অস্ত্র পাচার আরো অনেক অভিযোগ আছে। কুমার, তাদের থামাও। কেউ আসবে না। হঠাৎ গুলির শব্দ। কুমার মাটিতে পড়ে গেল। একজন পুলিশ তাকে গুলি করেছে। শঙ্কর রায় পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাকে ধরে ফেললো, হাত করা পরিয়ে দিল। তুমি এটা করলে রিয়া? তুমি তোমার বাবাকে ধরিয়ে দিলে? আমি দুঃখিত বাবা, কিন্তু তুমি যা করছো তা ভুল। তুমি খুনি, তোমার শাস্তি পেতেই হবে। পুলিশ শঙ্কর রায়কে নিয়ে চলে গেল। আমি রাজি করে কোলে নিয়ে রিয়ার কাছে গেলাম। রিয়া, তুমি ঠিক আছো? রিয়া আমার দিকে তাকালো, তার চোখ দিয়ে অঝরা পানি পড়ছে। আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম সম্রাট, কিন্তু আমি ঠিক কাজ করেছি তো? হ্যাঁ রিয়া, তুমি ঠিক কাজ করেছো, তুমি সত্যের পক্ষে দাঁড়িয়েছ। রিয়া আমার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করলো। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমি জানতাম না এটা শেষ না, এটা শুধু শুরু। কারণ শঙ্কর রায়ের অনেক শত্রু আছে, আর এখন তার মেয়ে রিয়া একা, অরক্ষিত। আর আমি একজন সাধারণ কর্মচারী। আমি কিভাবে রিয়াকে রক্ষা করব? কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি পাবো খুব শীঘ্রই, এবং সেই উত্তর আসবে এমন এক ঘটনার মাধ্যমে যা আমার সব কিছু কেড়ে নেবে, এমনকি রাজকেও। শঙ্কর রায়ের গ্রেপ্তার হওয়ার পর পুরো শহরটাই হইচই পড়ে গেল। সংবাদপত্রে, টেলিভিশনে সব জায়গায় একই খবর, একজন বিখ্যাত অপরাধ জগতের প্রধান গ্রেপ্তার। আর সেই গ্রেপ্তারের পিছনে তার নিজের মেয়ের হাত। রিয়া ভেঙে পড়েছিল। সে তার বাবাকে ভালোবাসত, কিন্তু সত্যের পক্ষে দাঁড়াতে হয়েছিল। এখন সে একা, তার কোনো পরিবার নেই, শুধু আছে আমি আর রাজু। আজকে শঙ্কর রায়ের গ্রেপ্তারের 5 দিন পূর্ণ হয়েছে। রিয়া আর মহাবিদ্যালয়ে আসে না, সে তার বাড়িতে থাকে। আমি প্রতিদিন তাকে ফোন করি, কিন্তু সে বেশি কথা বলে না, শুধু বলে সে ঠিক আছে। আজকে বৃহস্পতিবার, সন্ধ্যা 7টা। আমি ভান্ডার কক্ষে রাজুকে খাবার দিচ্ছিলাম, হঠাৎ দরজায় করা ঘাট। কে? সামনে দাঁড়িয়ে 3 জন মানুষ, সবার হাতে অস্ত্র, বুকে কাপড় বাঁধা। তুমি সম্রাট? জি, আমি সম্রাট। আপনারা কারা? আমরা শঙ্কর রায়ের শত্রুদের পক্ষ থেকে এসেছি। তুমি আর সেই মেয়ে রিয়া, তোমরা দুজনেই মিলে শঙ্কর রায়কে ধরিয়ে দিয়েছ, তাই না? না, আমি কিছু করিনি। আমি শুধু একজন সাধারণ কর্মচারী। মিথ্যা বলো না, আমরা সব জানি। তুমি রিয়াকে সব বলেছিলে, আর রিয়া তার বাবাকে ধরিয়ে দিয়েছে। এখন শঙ্কর রায় জেলে, আর আমাদের বস খুব খুশি। কিন্তু বস চায় শঙ্কর রায়ের সব কিছু নষ্ট হয়ে যাক, তার ব্যবসা, তার সম্পত্তি আর তার মেয়ে। না প্লিজ, রিয়ার কোনো দোষ নেই, সে শুধু সত্যের পক্ষে দাঁড়িয়েছে। আমরা রিয়াকে মারব না, আমরা তাকে অপহরণ করব, তারপর তার সব সম্পত্তি নিয়ে নেব। আর তুমি এই সবের সাক্ষী, তোমাকে বাঁচিয়ে রাখা যায় না। রাগে সেই মানুষের দিকে ঝাঁপিয়ে পড়ে। এই কুকুর! রাজু মাটিতে পড়ে, কিন্তু আবার উঠে দাঁড়ায়। সে আমাকে রক্ষা করতে চায়। এই কুকুর বড্ড বেশি ঝামেলা করছে, শেষ করে দাও। মানুষ এক বন্দুক তুলে রাজুর দিকে তাক করলো। না রাজু, কিন্তু গুলি রাজুকে লাগেনি, গুলি লাগলো আমার কাঁধে। আমি রাজুকে বাঁচাতে সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ব্যথায় চিৎকার করি, মাটিতে পড়ে যাই। আমার কাছে এসে আমার মুখ চাটতে থাকে, কাঁদতে থাকে। বোকা ছেলে, কুকুরের জন্য জীবন দিতে গেলে। আমি মাটিতে পড়ে আছি, কাঁধ থেকে রক্ত বেরোচ্ছে, ব্যথায় আমার চোখ ঝাপসা হয়ে আসছে। রাজু, তুই ঠিক আছিস তো? কাঁপা গলায় জিজ্ঞেস করি। কাঁদতে কাঁদতে আমার মুখ চাটছে। ভালো, তুই ঠিক আছিস তাহলে? কিন্তু রিয়া, ওরা রিয়ার কাছে যাচ্ছে। রিয়াকে বাঁচাতে হবে, কিন্তু পারছি না, শরীরে শক্তি নেই, রক্ত ঝরছে। না, আমাকে উঠতেই হবে, রিয়াকে বাঁচাতেই হবে। দাঁত চেপে উঠে দাঁড়ায়। আমি কোনো মতো দাঁড়ালাম, কাজ চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করলাম। তারপর মোবাইল বের করে রিয়াকে ফোন করলাম। 1 বার 2 বার 3 বার, কেউ ফোন তুলছে না। না রিয়া, ফোন তোলো প্লিজ। 4 বারে ফোন তুললো, কিন্তু রিয়ার কণ্ঠ না, একজন অচেনা মানুষের কণ্ঠ। হ্যালো সম্রাট, তুমি এখনো বেঁচে আছো? আশ্চর্য, আমরা ভেবেছিলাম তুমি মারা গেছো। রিয়া কোথায়?
তোমরা রিয়ার কি করছো? রিয়া আমাদের সাথে আছে, আমরা তাকে নিয়ে যাচ্ছি। এখন সে আমাদের, তার সব সম্পত্তি আমাদের। না, তোমরা রিয়াকে ছেড়ে দাও, সে নিরপরাধ। নিরপরাধ? সে শঙ্কর রায়ের মেয়ে, সে নিরপরাধ হতে পারে না। আর তুমি চিন্তা করো না, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে জাহান্নামে। আমার মাথা ঘুরছে, রক্ত চড়ছে, কিন্তু আমি জানি আমাকে যেতে হবে, রিয়াকে বাঁচাতে হবে। সে আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু। রাজু, চল, আমাদের যেতে হবে, রিয়াকে বাঁচাতে হবে। আমি এই কোনো মতে হাঁটতে শুরু করি। ভান্ডার কক্ষ থেকে বের হয়ে মহাবিদ্যালয়ের বাইরে এলাম, কিন্তু কোথায় যাব? রিয়াকে কোথায় নিয়ে গেছে? হঠাৎ মনে পড়লো শঙ্কর রায়ের একটা পুরনো গুদাম আছে শহরের বাইরে, সেখানে তিনি আগে অস্ত্র রাখতেন। হয়তো ওরা রিয়াকে সেখানে নিয়ে গেছে। আমি একটা রিক্সা ধরলাম। ভাই, আমাকে শহরের বাইরে নিয়ে চলো, যত তাড়াতাড়ি পারো। কিন্তু ভাই, তোমার তো রক্ত পড়তেছে, তোমার হাসপাতালে যাওয়া উচিত। না, আমার বন্ধু বিপদে আছে, আমাকে যেতেই হবে, প্লিজ। ঠিক আছে, বসো। প্রায় আধ ঘন্টা পর আমরা সেই গুদামের কাছে পৌঁছলাম। রিক্সা থেকে নামলাম, রিক্সা চালককে টাকা দিয়ে বিদায় করলাম। রাজু, এখন আমাদের সাবধানে যেতে হবে, ওদের হাতে বন্দুক আছে, তুই আমার পিছু পিছু আসবি, ঠিক আছে? রাজু মাথা নাড়ায়। আমি ধীরে ধীরে গুদামের দিকে এগিয়ে গেলাম। গুদামের সামনে দুজন পাহারাদার, তারা সিগারেট খাচ্ছে। আমার রক্ত টকপক করে ফুটতে শুরু করলো। ওরা রিয়াকে মারবে না, আমি এটা হতে দেবো না। আমি চারপাশে তাকালাম, একটা লোহার রড পড়ে আছে, আমি সেটা তুলে নিলাম। রাজু, তুই এখানে থাক, আমি আসছি। আমি ধীরে ধীরে পাহারাদারদের পিছনে গেলাম। তারপর সব শক্তি দিয়ে লোহার রড দিয়ে প্রথমে পাহারাদারের মাথায় আঘাত করলাম। পাহারাদার 1 নাম্বার মাটিতে পড়ে গেল। পাহারাদার 2 নাম্বার ঘুরে দাঁড়ালো, চুপ পর হয়ে গেল। তুই তুই এখানে? আমি তাকে কথা শেষ করতে দিলাম না, রড দিয়ে তার পেটে আঘাত করলাম। ঠাস, সে তুমড়ে মুচড়ে পড়ে গেল। আমি আবার আঘাত করলাম তার মাথায়, সেও অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার হাত কাঁপছে। আমি কখনো কাউকে মারিনি, কিন্তু আজকে আমাকে মারতে হয়েছে রিয়াকে বাঁচাতে। আমি গুদামের দরজা খুললাম, ভিতরে ঢুকলাম। গুদামের ভিতরে অন্ধকার, শুধু একটা বাল্ব জ্বলছে। সেই আলোতে দেখলাম রিয়া একটা চেয়ারে বসে আছে, তার হাত পা বাঁধা, মুখে কাপড় বাঁধা। তার চারপাশে 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন মানুষ রিয়ার সামনে দাঁড়িয়ে একটা কাগজ ধরে আসছে। রিয়া, শেষবারের মতো বলছি, এই কাগজে সই করো। তোমার সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও, না হলে তোমার জন্য খারাপ হবে। রিয়া মাথা নাড়ে, না বোঝায়। তুমি বড্ড জেদি। ঠিক আছে, তাহলে আমাদের অন্য পথ নিতে হবে। এই, ওকে একটু বোঝাও। সে সই করবে না। সেই মানুষ এগিয়ে এসে রিয়ার মুখে চর মারল। রিয়ার মুখ একদিকে ঘুরে গেল, রক্ত বের হলো। আমার ভেতরে কিছু একটা ফেটে গেল, রাগ, ক্রোধ, প্রতিশোধ, যা কখনো অনুভব করেনি। রিয়াকে ছাড়ো, চিৎকার করে ভেতরে ঢুকলাম। সবাই করে আমার দিকে তাকালো, চোখ বড় হয়ে গেল। সম্রাট, তুমি এখনো বেঁচে আছো আর এখানে এসেছো, তুমি সত্যিই বোকা। রিয়াকে ছেড়ে দাও। নইলে কি করবে? তুমি আমাদের মারবে? তুমি একজন দুর্বল কর্মচারী। এই ছেলেরা, ওকে শেষ করে দে এবার ঠিক মতো। 4 জন আমার দিকে এগিয়ে এলো, তাদের হাতে ছুরি, রড, নানা রকম অস্ত্র। প্রথম মানুষ ছুরি নিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়লো, আমি পাশে সরে গেলাম। তারপর রড দিয়ে তার পিঠে আঘাত করলাম, সে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় মানুষ আমার মাথায় আঘাত করলো, আমি মাথা নিচু করলাম। তারপর তার পেটে লাথি মারলাম, ধপ, সে তুমড়ে মুচড়ে পড়ে গেল। আমি আবার রড দিয়ে তার মাথায় আঘাত করলাম, সে পড়ে গেল, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তৃতীয় আর চতুর্থ মানুষ একসাথে আমাকে আক্রমণ করলো। আমি একজনকে রড দিয়ে ঠেলে দিলাম, অন্যজন আমার কাঁধে আঘাত করলো, যেখানে গুলি লেগেছিল। ব্যথায় চিৎকার করি, তবু আমি হাল ছাড়লাম না। রাগে ক্রোধে আমি সেই মানুষের মুখে মুষ্টি মারলাম। আমি আঘাতের পর আঘাত করতে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত সে মাটিতে পড়ে গেল। চতুর্থ মানুষ পিছন থেকে আমার ঘাড়ে হাত দিয়ে চেপে ধরলো, আমার শ্বাস বন্ধ হয়ে আসে। মরে যা, মরে যা। হঠাৎ একটা কুকুরের ডাক শুনলাম। রাজু ঝাঁপিয়ে এসে সেই মানুষের পায়ে কামড় দিল। এই কুত্তা! আমি ঘুরে রড দিয়ে তার মুখে আঘাত করলাম, সে মাটিতে পড়ে গেল, দাঁত ভেঙে গেছে, রক্ত বের হচ্ছে। এখন শুধু বাকি আছে সেই নেতা, যে রিয়ার সামনে দাঁড়িয়েছিল। তুমি কে? তুমি এত শক্তিশালী কিভাবে? তুমি তো একজন সাধারণ কর্মচারী। ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাই। আমি সাধারণ কর্মচারী ছিলাম,
কিন্তু তুমি আমার বন্ধুকে আঘাত করেছ, আর যে আমার বন্ধুকে আঘাত করে তাকে আমি বাঁচতে দেব না। না দাঁড়াও, আমরা কথা বলতে পারি। তুমি কি চাও টাকা? আমি তোমাকে টাকা দেব, অনেক টাকা। আমার টাকার দরকার নেই, আমার সাথে দরকার তুমি আর আমার বন্ধুকে ছেড়ে দাও, আর তারপর তোমার শাস্তি। না না। আমি রড দিয়ে তার মাথায় আঘাত করলাম, 1 বার 2 বার 3 বার গুনলাম না, শুধু আঘাত করতেই থাকলাম যতক্ষণ না সে মাটিতে পড়ে গেল। আমার হাতে রক্ত, জামায় রক্ত, মুখে রক্তের ছিটা, কিন্তু আমার কিছু মনে হলো না। আমি শুধু রিয়ার কাছে গেলাম। রিয়া, তুমি ঠিক আছো? তার মুখে কাপড় খুলে দিই। সম্রাট, তুমি এসেছো? তুমি তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তার হাত পায়ের দড়ি খুলে দিলাম। রিয়া উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ সম্রাট, তুমি না হলে আমি। সব ঠিক হয়ে গেছে, তুমি এখন নিরাপদ। তার মাথায় হাত বোলায়। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ, সম্রাট সাবধান। আমি ঘুরে দেখি সেই নেতা উঠে দাঁড়িয়েছে, তার হাতে বন্দুক, আমার দিকে তাক করা। তুমি আমাদের মারতে চেয়েছিলে, এখন দেখাচ্ছি। গুলির শব্দ, কিন্তু গুলি আমার লাগেনি। আমার সামনে দাঁড়িয়ে আছে রাজু, তার বুকে লেগেছে, রক্ত বের হচ্ছে। রাজু, না না রাজু। রাজু মাটিতে পড়ে গেল। আমি তাকে কোলে তুলে নিলাম। রাজু, না, তুই এটা কেন করলি? কেন তুই আমার সামনে দাঁড়ালি? কাঁদতে কাঁদতে চিৎকার করি। রাজু আমার দিকে তাকালো, তার চোখে ব্যথা, কিন্তু সেই সাথে একটা শান্তি, যেন সে বলছে আমি তোমাকে বাঁচিয়েছি, এটাই আমার কাজ ছিল। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল। না রাজু না, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, তুই আমার একমাত্র পরিবার। রাজু, চোখ খোলো প্লিজ রাজু। কাঁদতে কাঁদতে চিৎকার করি, কিন্তু রাজু আর চোখ খুললো না, সে চলে গেল চিরতরে। আমার ভেতরে কিছু একটা মরে গেল, আমার হৃদয়, আমার আত্মা সব শেষ হয়ে গেল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, রাজুকে মাটিতে শুয়ে দিলাম, তারপর সেই নেতার দিকে তাকালাম। তুমি তুমি আমার কাছে এসো না, আমি তোমাকে গুলি করে দিব। আমি কোনো কথা বললাম না, শুধু ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার চোখে কোনো আবেগ নেই, শুধু শূন্যতা আর প্রতিশোধের আগুন। নেতা গুলি করলো, গুলি আমার পেটে লাগলো, কিন্তু আমি থামলাম না, আমি হাঁটতে থাকলাম। তুমি থামছো না কেন? সে আবার গুলি করলো, এবার আমার বুকে লাগলো, কিন্তু তবুও আমি হাঁটলাম। ব্যথা অনুভব করছি না, শুধু প্রতিশোধ আর শুধু রাগ। আমি তার কাছে পৌঁছালাম, বন্দুক কেড়ে নিলাম, তারপর তার ঘাড়ে হাত দিলাম, চেপে ধরলাম। তুমি আমার রাজুকে মেরেছ, আমার একমাত্র পরিবারকে, এখন তুমি মরবে। আমি চাপতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত গুলি শেষ হলো আর সে মরে গেল। আমি তাকে ছেড়ে দিলাম, সে মাটিতে পড়ে গেল। আমি রাজুর কাছে ফিরে গেলাম, তাকে কোলে তুলে নিলাম। রাজু, আমি তোমার জন্য প্রতিশোধ নিয়েছি, এখন 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 আমিও তোর কাছে আসছি। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, শরীরে শক্তি নেই, রক্ত ঝরছে, আমি মরে যাচ্ছি। সম্রাট না, তোমাকে ছেড়ে যেতে পারো না, আমি অ্যাম্বুলেন্স ডাকছি, তুমি বেঁচে থাকবে। না রিয়া, আর দরকার নেই, আমি ক্লান্ত, আমি রাজুর কাছে যেতে চাই। না সম্রাট প্লিজ, তুমি আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। রিয়া ধন্যবাদ, তুমি আমার জীবনে আলো এনেছিলে, তুমি ভালো থেকো। সম্রাট সম্রাট না, চোখ খোলো প্লিজ প্লিজ সম্রাট। কিন্তু আমি আর কিছু শুনতে পেলাম না, সব অন্ধকার হয়ে গেল। আমি রাজুর কাছে চলে গেলাম, যেখানে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি। 3 মাস পরে রিয়া একটা সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে আছে, 2টা কবরের পাশাপাশি। একটায় লেখা সম্রাট দাস, একজন সত্যিকারের বন্ধু, অন্যটায় লেখা রাজু, একজন বিশ্বস্ত সঙ্গী। রিয়া 2টা কবরেই ফুল দিল, তারপর হাঁটু গেড়ে বসলো। সম্রাট, তুমি আমাকে বাঁচিয়েছিলে তোমার জীবন দিয়ে, আমি কখন এটা ভুলবো না। আমি তোমার নামে একটা ফাউন্ডেশন খুলেছি, যেখানে গরিব মানুষকে সাহায্য করে, রাস্তার কুকুরদের যত্ন নেওয়া হয়। তুমি আর রাজু, তোমরা দুজন আমার শিখিয়েছো সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। আমার বাবা জেলে আছে, সেখানেই মরবে, কিন্তু আমি এখন না। তোমার স্মৃতি আমার সাথে আছে, তোমার শেখানো মূল্যবোধ আমার কাছে আছে। আমি তোমার সবটা পূরণ করবো সম্রাট। তুমি ভালো পৃথিবী তৈরি করব, যেখানে কেউ কাউকে গরিব বা ধনী দিয়ে বিচার করবে না। তুমি আমার জন্য গর্বিত হবে, প্রতিজ্ঞা করছি। রিয়া উঠে দাঁড়ালো, শেষবারের মতো কবরের দিকে তাকালো, তারপর হাঁটতে শুরু করলো।
সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু রিয়ার মুখে একটা সংকল্পের ছাপ। সে হেরে যাবে না। সম্রাট আর রাজুর বলিদান সে বৃথা যেতে দেবে না। তাদের গল্প শেষ হয়েছে, কিন্তু তাদের উত্তরাধিকার বেঁচে থাকবে চিরকাল।